সো আসসালামু আলাইকুম, আবারও শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা একটা স্পেশাল ওয়েবিনার অর্গানাইজ করেছি। যেই ওয়েবিনারটা মানে টার্গেটেড টুয়ার্ডস আমাদের ফিমেল পার্টিসিপেন্টস যারা আছে তাদের জন্যই স্পেশালি। তাদের জন্য আমরা বিশ্বব্যাপী যেটা অবজার্ভ করে আসি, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, ওইটাকে টার্গেট করেই করা। আহ, আমি ধারণা করি যে সবাই আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 8ই মার্চ। এই দিনটাতে সারা বিশ্বব্যাপী উদযাপন করা হয় এবং বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই দিনটাকে উদযাপন করে থাকেন। সো আমরা যেহেতু কথা বলি এক্সেল নিয়ে, কথা বলি পাওয়ার বিআই নিয়ে, কথা বলি ডেটা নিয়ে, সো আমাদের ওই ধারণা থেকে আমরা চিন্তা করলাম ওয়াই নট আমাদের এই ছোট্ট একটা গ্রুপ থেকে, যেটা আস্তে আস্তে আপনাদের সহযোগিতায় বড় হচ্ছে, ওই গ্রুপটাতে আমরা এমন কিছুই অর্গানাইজ করি যাতে আমরা আমাদের যে উইমেন এম্পাওয়ারমেন্টের গোলটা আছে ওই গোলটা রিচ করতে আমাদের যেই উইমেন পার্টিসিপেন্টসরা আছে, উইমেন এক্সেল এনথুজিয়াস্ট বা ডেটা এনথুজিয়াস্ট আছে, তাদেরকে সহযোগিতা করতে পারি। সো আমি খুবই অভিভূত এবং আনন্দিত হয়েছি যে আমাদের যারা মেল পার্টিসিপেন্ট আছেন তারাও আসলে পার্টিসিপেট করেছেন। সো দ্যাট অ্যাকচুয়ালি মিনস যে তারাও আসলে এই কজটাকে সাপোর্ট করছেন এবং তারাও এই যে বেটার এঙ্গেজমেন্ট, এই যে বেটার একটা অবজেক্টিভ, এই অবজেক্টিভটার একটা অংশ হয়ে যাচ্ছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে পার্টিসিপেট করার জন্য। সো আমরা এই সেশনটা কন্টিনিউ করব টিল 10 PM। এখন পর্যন্ত আহ, আমি বলবো যে আমাদের প্রায় 11টা ওয়েবিনার কমপ্লিট হয়েছে, যার মধ্যে 10টা ওয়েবিনারের ভিডিও অলরেডি ইউটিউবে আপলোডেড আছে। এবং একটা আসলে টেকনিক্যাল একটা ডিফিকাল্টির কারণে আমাদের রেকর্ডিংটা করাপ্ট হয়ে গিয়েছে, যে কারণে আমরা আপডেট করতে পারিনি। বাট নানদিলেস উই আর ভেরি হ্যাপি যে আমরা 11জন ডিফারেন্ট ডিফারেন্ট রিসোর্সকে পেয়েছি এই সেশনগুলো কন্ডাক্ট করার জন্য। সো I will give you more insights about বাংলাদেশ এক্সেল মিটআপ গ্রুপ। অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য। এবং আমরা ফিউচারে আরো কি কি করছি ওইটারও একটা ধারণা দিব, এবং আজকের সেশনটা তারপরে আমরা কন্ডাক্ট করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। এর মাঝখানে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যারা যেই জায়গা থেকে জয়েন করেছেন আপনারা একটু আপনাদের নাম, যদি কোনো অর্গানাইজেশনে কর্মরত থাকেন ওই অর্গানাইজেশনের নাম, কি প্রফেশনে কাজ করছেন সেই প্রফেশনটার নাম আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং কোন জায়গা থেকে জয়েন করেছেন, ওয়েদার ইটস ফ্রম বাংলাদেশ। আমাদের বিগত সেশন গুলাতে উই হ্যাভ পার্টিসিপেন্টস ফ্রম দ্য নেইবারিং কান্ট্রিজ। সো আপনারা ওই জিনিসগুলো উল্লেখ করতে পারেন। ঠিক আছে। সো অ্যাজ আই মেনশন যে আজকের সেশনটা হচ্ছে একটা স্পেশাল সেশন, যেই কারণে এটা লেন্থটাও আমাদের নর্মাল যেই ওয়েবিনার লেন্থ থাকে তার চেয়ে একটু বড়, 1.5 ঘন্টার একটা সেশন। সো আমি অ্যাজ অ্যাজ এ ফ্যাসিলিটেটর আজকের সেশনটা ফ্যাসিলিটেট করব, এবং এই টোটাল 12টা সেশনের মধ্যে এই 12তম সেশনে আই এম প্রেজেন্টিং মাই সেলফ অ্যাজ এ ফ্যাসিলিটেটর ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে কখনো আমি ফ্যাসিলিটেটর হিসেবে আসি নাই। সো ইটস এ প্লেজার বিং ইন দ্য গ্রুপ। এবং আমি আমার আগে যারা খুব এলিট মানের ট্রেনার ছিলেন, আমি জানি না তাদের সাথে কতটুকু কম্পিট করতে পারবো। আই উইল ট্রাই মাই বেস্ট যে ওই জায়গায় আপনাদেরকে বেস্ট একটা ফিলিং দেওয়ার জন্য, যেই কারণে আমার ক্রেডেনশিয়ালটা জানাও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আমি আগাগোড়া পড়ালেখা করেছি বিজনেসে। আমার একাডেমিক ক্যারিয়ার যদি বলি, আমি 2003-তে এসএসসি কমপ্লিট করেছি পুরান ঢাকার একটা স্কুল থেকে, আহমেদ বাউনী একাডেমি। আমি নিজেও পুরান ঢাকার। দেন আমি ঢাকা কমার্স কলেজে আমার এইচএসসি কমপ্লিট করি 2005-এ। দেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করি এইচআর এবং মার্কেটিং এ। মাস্টার্স করা সম্ভব হয় না, অনেকেই জিজ্ঞেস করে মাস্টার্স বা এমবিএ করেছেন কিনা। এটার সুযোগ হয় নাই ভাই, কারণ আমার রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই আমি জয়েন করি একটা অর্গানাইজেশনে, উইচ ইজ এ ফরচুন 500 অর্গানাইজেশন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ট্রেড মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন। আমি বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং টিমে
আমার কাজ করার সুযোগ হয় 2010-এ। দেন আমি তারপরে জয়েন করি বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে 2011-তে আমার ফর্মাল এইচআর ক্যারিয়ার শুরু হয়। তারপর অনেকটা বিজনেস পার্টনারিং রোলে যাই আমি লাফার্জ হোলসিম নামে একটা অর্গানাইজেশনে, যেটা এখন জয়েন্ট ভেঞ্চার অফ লাফার্জ এন্ড হোলসিম। লাফার্জ হচ্ছে ফ্রেঞ্চ বেস একটা অর্গানাইজেশন এবং হোলসিম হচ্ছে সুইজারল্যান্ড বেস একটা অর্গানাইজেশন। সেই জায়গায় 3 বছর মোটামুটি এইচআর বিজনেস পার্টনার রোল ফর ম্যানুফ্যাকচারিং এরকম একটা রোলে কাজ করার পরে দেন আই মুভ টু মাই কারেন্ট অর্গানাইজেশন উইচ ইজ এ জার্মান মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন। এইটা টপ ম্যানেজমেন্টে কাজ করছি, লিডিং দ্য হিউম্যান রিসোর্সেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন। এবং পাশাপাশি আমি এইচআর এর নিউ প্রজেক্টস গুলা এবং এমপ্লয়ি এঙ্গেজমেন্ট সার্ভে প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে এই কোম্পানির, ওইটার এশিয়ান পার্টটা লিড করছি। এবং যেহেতু আমি নিজেকে দাবি করি এবং অন্যরাও বলেন যে আমি এক্সেলে নাকি খুব ভালো, তো সেই কারণে কোম্পানি আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে রিপোর্টিং পার্টটার। আমি গ্লোবাল এইচআর কেপিআই এর রিপোর্টিং পার্টটা দেখি ফর দ্য সেম অর্গানাইজেশন এবং টোটাল 8টা কান্ট্রির দায়িত্বে আমি আছি এই রোলটাতে। সো অ্যাপার্ট ফ্রম দিস আমি খুব প্যাশন থেকে যে জিনিসটা করাই সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর ট্রেনিং। আমি মাইক্রোসফট সার্টিফাইড একজন ট্রেনার, মাইক্রোসফট সার্টিফাইড এক্সেল এক্সপার্ট এবং মাইক্রোসফট সার্টিফাইড ইনোভেটিভ এডুকেটর। এবং 8 বছর প্লাস সময় ধরে আমি এই প্রফেশনটা কন্টিনিউ করছি, উইচ ইজ এ পার্ট টাইম প্রফেশন, বাট আই পুট লট অফ এফর্ট, আই পুট লট অফ লাভ এই জায়গাটাতে, সো দ্যাট আমি আমার পার্টিসিপেন্টদের আমার যতটুকু নলেজ আছে, এক্সপার্টিজ আছে, স্কিল আছে সেটা ডিসেমিনেট করতে পারি। সো টিল নাও আই ব্লেসড 6,000 লাইফস, এবং নট অনলি ইন বাংলাদেশ, বাংলাদেশের বাইরেও পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে এবং কিছু কিছু কান্ট্রি আফ্রিকাতে আমি আমার সেশন কন্ডাক্ট করেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট টিল নাও। এবং আমরা চিন্তা করলাম ইটস নট অনলি মি, আমার সাথে আরো 8জন বাংলাদেশের বেস্ট রিসোর্স অ্যাভেলেবল আছেন, যারা মিলে আমরা বাংলাদেশ এক্সেল মিট আপ গ্রুপ ফর্ম করলাম টু প্রোভাইড আওয়ার সাপোর্ট, ভলেন্টারি সাপোর্ট সোসাইটিতে। সো আমরা ফ্রি ক্লাস করাই, ফ্রি ওয়েবিনার করাই, ফ্রি ওয়ার্কশপ করাই। সো ভবিষ্যতে ইনশাল্লাহ কমপ্লিমেন্টারি অনেক ধরনের ওয়ার্কশপ করার আমাদের পরিকল্পনা আছে। এবং আমরা বিভিন্ন ইউনিভার্সিটি স্কুলস গুলাতে যাচ্ছি, সো দ্যাট আমরা একদম রুট থেকে এই এক্সেল, পাওয়ার বিআই এই নলেজ গুলা ডিসেমিনেট করে একটা কম্পিটেন্ট, একটা স্কিলড জাতি তৈরি করতে পারি, যারা ভবিষ্যতে হয়তো বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রোলে এই ডেটা নিয়ে কাজ করবে। আমাদের এই অভিপ্রায় আসলে এই গ্রুপটা করা, এবং আমরা খুবই বলবো যে প্রাউড ফিল করি যে আমরা এই ইনিশিয়েটিভটা নেয়ার পর অলমোস্ট 1,500 মানুষ এখন পর্যন্ত আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া গ্রুপে অ্যাড হয়েছে। সো আমরা বিশ্বাস করি যে খুব সহসাই এটা হয়তো 1.5 মিলিয়নে দিয়ে দাঁড়াবে। তবে এটার জন্য আপনাদের সাপোর্ট দরকার। আপনারা আপনাদের এই যে ভালোবাসা, আপনাদের যে সাপোর্ট, এটা আমাদের এই গ্রুপটাকে শেয়ার করার মাধ্যমে, আমাদের যে লার্নিং সেশন গুলা হয় সেগুলো শেয়ার করার মাধ্যমে আরো ছড়িয়ে দিতে আমাদেরকে সহযোগিতা করবেন। সো আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপের যে কিউআর কোড গুলা সেগুলো আপনাদের সামনে দেওয়া আছে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে you can be a member of this group or subscriber to our YouTube channel, so that আমাদের যখনই যেই সেশনটা হয় ওইটা সম্পর্কে আপনারা আপডেটেড থাকেন। এবং আজকের যে সেশনটা হবে ওইটা অবশ্যই আপনারা রেট করবেন। আমরা প্রত্যেকটা সেশনেই বলি আপনাদের এক্সপিরিয়েন্সটা রেট করবেন, কারণ আপনাদের ফিডব্যাক নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই, যেন আপনাদের মতো করে আমাদের উপস্থাপনাটা হয় এবং আপনাদেরকে সর্বাত্মক এবং সর্বোচ্চ সহযোগিতা যেন আমরা করতে পারি এই গ্রুপটার মাধ্যমে। এবং আজকের যে রিসোর্স আমরা শেয়ার করব, এই রিসোর্স গুলা এই কিউআর কোড থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দিব আমাদের গ্রুপে।
অথবা এই কিউআর কোডটা একটা স্ক্রিনশট দিয়ে দিব, সো দ্যাট আপনারা এই ফিউচারে আপনার যে সার্টিফিকেট এবং আজকের যে রিসোর্সটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ টিল নাও। আমরা চলে যাই আজকের মূল আকর্ষণ, যেটা নিয়ে আজকে কথা হচ্ছে ওই জায়গাটায়। আমি জানি না রাশেদ কি জয়েন করেছেন? সম্ভবত না ভাইয়া। আচ্ছা, সো আমাদের আজকে খুব সুন্দর একটা সেশন যেহেতু হচ্ছে, আই ওয়ান্টেড সামওয়ান টু ক্যাপচার দ্য স্ক্রিনশটস। সো স্ক্রিনশট গুলো ক্যাপচার করলে আসলে আমরা ভালো আমাদের হতো। সোশ্যাল মিডিয়াতে সবার সাথে শেয়ার করতে পারতাম। জি, কিন্তু আমি তো মোবাইলে জয়েন হয়েছি, নর্মালি সমস্যা যেটা। নর্মালি হ্যাঁ, নর্মালি রাশেদ করে, হেল্প জি, করে সে। আমি মোবাইলে জয়েন হয়েছি, নাহলে আমি নিতাম। না না, থ্যাংক ইউ। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আই হোপ যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, ক্লিয়ার ভাইয়া। ওকে, গ্রেট। সো আমার ইন্ট্রোটা, এবং কেউ যদি আমার সাথে কানেক্টেড হতে চান, আমার সোশ্যাল মিডিয়া ডিটেলস গুলো দেয়া আছে, এন্ড আমার ইমেল অ্যাড্রেস, আমার কন্ট্যাক্ট এগুলা দেয়া আছে। সো ইফ ইউ নিড ইউ ক্যান টেক ইট ফ্রম দেয়ার। সো আজকের যে সেশনটা, আজকের সেশনটা আমি ভাগ করেছি আসলে তিনটা ডিস্টিংক্ট ফেজে। প্রথম ফেজে আমি কিছু টুলস এন্ড টিপস দেখাবো, যে এই টিপস গুলো আসলে আপনাদের প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে হেল্প করবে। সো আমরা যখন প্রোডাক্টিভিটি সেগমেন্টটা ক্রস করে ফেলবো, দেন আমি আরেকটা সেগমেন্ট রেখেছি, সেটা হচ্ছে আমরা কিছু ফাংশন শিখবো, যে ফাংশন গুলা হয়তো ইদার আপনাদের ড্যাশবোর্ড রিপোর্টিং এ, অথবা কোনো সামারি রিপোর্ট তৈরিতে, অথবা কোনো কমপ্লেক্স সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করতে পারে। এন্ড তারপরে লাস্ট যে সেগমেন্টটা রেখেছি, সেটা অনেকেই খুব পছন্দ করে, খুব প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমরা বলি যে প্রেজেন্টেশনের জন্য ভিজুয়ালাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি কিছু ভিজুয়ালাইজেশন টেকনিক আপনাদেরকে দেখাবো, যেটা হয়তো পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের কাজে লাগতে পারে। সো এইরকম ভাবে আজকের সেশনটা সাজিয়েছি, সো দ্যাট আমরা একটা ফুল প্যাকেজ পাই। এবং আমি যেটা খুব এনকারেজ করব, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইন বিটুইন দ্য সেশন, প্লিজ আমাকে স্টপ করবেন এবং জিজ্ঞেস করে নেবেন। যদিও আমাদের এখন এক্স্যাক্টলি 65 মিনিটস আছে সেশনের, আমি চেষ্টা করব আমার এন্টায়ার যে সেশনটা আছে এই সেশনটা কভার করার, বাট আই উইল নট প্রসিড ফার্দার দেন 10 PM, কারণ অনেকের হয়তো ডিনার বা অনেক ধরনের প্ল্যান থাকে। আজকে সেশনটা এমনিতেই আমরা একটু বড় করেছি, সো 10 PM এর পর আমি আর প্রসিড করব না। সো 10 PM পর্যন্ত আমি চেষ্টা করব যে আমাদের যতগুলা প্ল্যান আছে আজকে সবগুলা কভার করার। ছোট ছোট টিপসই শেয়ার করছি। সো প্রথম যে টিপসটা শেয়ার করছি সেটা হচ্ছে এক্সেলে আমি বলবো যে ছুপা রুস্তম বলা যায়। হ্যাঁ, অনেকটা হিডেন সিক্রেট টাইপের একটা জিনিস। হ্যাঁ, সো এই হিডেন সিক্রেটটা আমি, আনোয়ার ভাই কি পাঠালো? ওকে, আনোয়ার ভাই স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে। ওকে, সো হিডেন যে সিক্রেটটা, এই হিডেন সিক্রেটটা আমি আসলে শেয়ার করব। অনেকেই হয়তো আমরা অনেক এই প্রবলেম ফেস করি আমাদের ডেটা নিয়ে, যে আমরা ব্ল্যাঙ্ক যদি কোনো জায়গায় একটা ডেটা সেটের মধ্যে থাকে ওইটা কিভাবে সিলেক্ট করব, আমাদের ডেটা যেই জায়গায় আছে ওইটা কিভাবে সিলেক্ট করব, বা কোন কোন জায়গায় ফর্মুলা আমার লুকায়িত আছে ওই ফর্মুলা গুলাকে কিভাবে সিলেক্ট করব, বা কন্ডিশনাল ফরম্যাটিং আমি কোথায় কোথায় ইউজ করেছি সেইটা আমরা জানতে চাই। সো এই ধরনের যে সিলেকশন গুলা খুব কুইকলি কিভাবে সিলেক্ট করা যায়, এটা আসলে সিলেক্ট করা সম্ভব গো টু স্পেশাল নামে একটা অপশন আছে, সেই অপশনটার মাধ্যমে। আমি যদি দেখাই আমাদের এই যে মোটামুটি এই যে রিপোর্টিং স্ট্রাকচারটা আছে, এই রিপোর্টিং স্ট্রাকচারে আমি ইউজ করেছি এই জায়গায় ডেটা ভ্যালিডেশন। ওকে,
এটাকে বলে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে আমি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি। সো এইটা এই জায়গায় আছে। দেন আমি এই জায়গায় ইন্ডেক্স এন্ড ম্যাচ দিয়ে একটা ফর্মুলা ইউজ করেছি, সো দ্যাট আমার সিলেকশনের উপর বেস করে এই জায়গায় আমার এক্সাক্ট প্রাইসটা আসে। হ্যাঁ, আমার প্রোডাক্ট যদি সক্স হয় এবং সাইজটা যদি এক্স স্মল হয়, তাহলে সেটা যেন $4 আসে, সেইভাবে আসলে ফর্মুলাটা লেখা, ইন্ডেক্স এবং ম্যাচ ইউজ করে। আজকে ইন্ডেক্স ম্যাচ দেখবো না। সো এই জায়গায় আবার আমি ইউজ করেছি কন্ডিশনাল ফরম্যাটিং। কিভাবে বুঝবো? আমি যদি এটাকে চেঞ্জ করে প্যান্সে নিয়ে যাই, দেখেন এদিকে 24, সো এই জায়গায় 24টা সিলেক্ট হয়ে গেছে, রাইট? সো এই যে টুলস গুলো ইউজ করেছি, আমি যদি খুব সহজে এগুলো সিলেক্ট করতে চাই, তাহলে আমরা খুব সহজে এই গো টু অপশন যেটা আছে, এই অপশনটার মাধ্যমে করতে পারি। সেটার জন্য আমাকে কি করতে হবে? কন্ট্রোল জি দিতে হবে কিবোর্ড থেকে। কন্ট্রোল জি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন গো টু নামে একটা ডায়লগ বক্স এসেছে, এবং সেই জায়গায় স্পেশাল নামে একটা অপশন আছে। তো আমি যদি স্পেশালে যাই, স্পেশালে গেলে আমি দেখবো সেই জায়গায় অনেকগুলো অপশন আছে। এখন এই জায়গা থেকে আমার অবজেক্টিভ হচ্ছে যেই যেই জায়গায় আমি ফর্মুলা ইউজ করিনি, যেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, শুধুমাত্র সেই এরিয়াগুলা সিলেক্ট করা। সো আমি যদি কনস্ট্যান্টে যাই, কনস্ট্যান্টে গেলে সে বলছে নাম্বার, টেক্সট, লজিক্যাল এরর্স সবকিছু কি তুমি সিলেক্ট করতে চাও? আমি বললাম ওকে। ওকে করার পর সে কিন্তু দেখেন ফর্মুলা ছাড়া বাকি যে এরিয়াগুলো আছে সেগুলাকে সিলেক্ট করে ফেলছে। এবং আপনি যদি চান এই যে টেক্সট গুলো আছে বা যাই আছে এই এরিয়াতে আপনি রিমুভ করে ফেলতে চান, সো আপনি ডিলিট প্রেস করলে এটা রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল জি দিয়ে আমি আবার ফেরত নিয়ে আসলাম। এখন আমার অবজেক্টিভ হচ্ছে যে আমি কন্ট্রোল জিতে যে শুধুমাত্র ফর্মুলা যেই জায়গায় আছে সেই জায়গাটা সিলেক্ট করব। আমি ফর্মুলাজে গেলাম, ফর্মুলাজে যে ওকে করলাম, সে কিন্তু শুধুমাত্র ফর্মুলা এরিয়াতে চলে আসলো। ঠিক আছে? আবার যদি আমি কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দিয়ে স্পেশালে যাই, স্পেশালে যে আমি বলি যে আমার কন্ডিশনাল ফরম্যাট কোন কোন জায়গায় আছে, তুমি সেই প্রত্যেকটা জায়গা সিলেক্ট করে দাও। ওকে করলে সে আমাকে বলবে যে তোমার এই এরিয়াটাতে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে। আসলেই কিন্তু আমার এই এরিয়াতে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে, আমি যেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালামও। তো কন্ট্রোল জি দিয়ে আবার আমি চলে যেতে চাই ডেটা ভ্যালিডেশনে। সো আমার ডেটা ভ্যালিডেশন আমি জানি যে আমার প্রোডাক্ট এবং সাইজ এই দুই এরিয়াতে আছে, সো অল সিলেক্টেড রেখে ওকে করলাম, সে কিন্তু আমার ডেটা ভ্যালিডেশন এরিয়াটা সিলেক্ট করে দিল। এখন এটা আমি যতগুলা ক্লাসেই দেখিয়েছি, মানুষ জিজ্ঞেস করে আমাকে যে ভাই সবকিছু দেখালেন আপনি গো টু স্পেশাল দিয়ে, এখন পার্ডন কেউ প্রশ্ন করছিলেন? সরি। ওকে, সো প্রশ্ন কেউ সবাই যে করতেছিল না, কিন্তু ভাইয়া গো টু কন্ট্রোল জিটা যখন দিচ্ছে আমরা হয়তো বা ডায়লগ বক্সটা দেখতে পারতেছি না, এটা কি অন্যদের বেলায় একই হচ্ছে নাকি? ও আচ্ছা, ডায়লগ জি বক্স দেখতে পান নাই? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, আমরাও দেখতে পাই নাই। টিমসে দেখতে হলে না দেখা পারলে যায়। বলবেন, আমি এন্টায়ার স্ক্রিন শেয়ার করলাম। ওকে, মেবি মনে হয় টিমস এর প্রবলেম নাকি, এটা হতে পারে, এরকম হ্যাঁ হতে পারে। টিমসের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে টিমসের তো প্রবলেম আমি ভাইয়া। আবার হ্যাঁ, আমি আবার একটু দেখাই। কন্ট্রোল জি দিলে এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গো টু ডায়লগ বক্সটা। জি জি জি, এখন ডান। ওকে, এখন স্পেশাল দিলে যেটা হবে যে কনস্ট্যান্ট যদি আমরা সিলেক্ট করি এবং ওকে দেই, ওকে দিলে সে শুধুমাত্র যেই এরিয়াগুলা ফর্মুলা নাই সেই এরিয়াগুলো সিলেক্ট করে দিচ্ছে, এবং আমি চাইলে এটা ডিলিট করে কাজ করতে পারি। আবার যদি কন্ট্রোল জি দিয়ে স্পেশালে যে আমি ফর্মুলা সিলেক্ট করি, শুধুমাত্র ফর্মুলা যে এরিয়াতে আছে সেই এরিয়াতে সে চলে আসতেছে। তারপর যদি কন্ট্রোল জি দেই, স্পেশালে যাই এবং আমি বলি যে কন্ডিশনাল ফরম্যাটিং যে যে জায়গায় আছে সেই জায়গায় দেখো, আমি সিলেক্ট করে অল সিলেক্ট করে ওকে করলাম, সে এই জায়গায় চলে আসলো। এই জায়গায় আসলেই আমার কন্ডিশনাল ফরম্যাটিং দেয়া আছে। কন্ট্রোল জি দিয়ে স্পেশাল দিয়ে আবার যদি ডেটা ভ্যালিডেশনে যাই, ওকে দেই, তাহলে সে ডেটা ভ্যালিডেশন যে যে এরিয়াতে আছে সেই এরিয়াগুলোতে চলে আসবে। সো এটা হচ্ছে গো টু স্পেশালের ম্যাজিক, রাইট?
সো আমি যখনই আমার এক্সেল ক্লাসে এই জিনিসটা দেখাই, তখন মানুষজন কেন যেন গো টু স্পেশাল থেকে চলে যায় হচ্ছে ভাই কন্ডিশনাল ফরম্যাটিংটা কিভাবে যেন করলেন, আমি এই জায়গায় 24 দেখতে পাচ্ছি, এই জায়গায় 24 কিভাবে হাইলাইট হলো, রাইট? সো এটা খুবই সিম্পল একটা টেকনিক, আপনারা যারা কন্ডিশনাল ফরম্যাটিং আগে ইউজ করেছেন এই টোটকাটাও আমি দিয়ে দেই। সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ যে আমি প্রথমে এটা রিমুভ করে ফেললাম, হ্যাঁ, রিমুভ করে এখন দেখাই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যে নিউ রুলসে যাবেন, নিউ রুলসে যে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, তার আগে যে এরিয়াতে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব সেটা সিলেক্ট করে নিয়েছি। ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, ওই জায়গায় যে সেল ভ্যালু ইকুয়াল টু দিয়ে আমি কি করব, এই জায়গায় আমি মার্ক করে দিব যে আমার E10 যেই সেলটা আছে সেই সেলটাতে তুমি কন্ডিশনাল ফরম্যাট করবা, এবং ফরম্যাটে যাব, ফরম্যাটে যে আমি একটা কালার কোড সিলেক্ট করে দিলাম, ওকে করলাম, ওকে করে বের হয়ে গেলাম, রাইট? তো এখন এই জায়গায় যা দেখাবে এই জায়গায় অটোমেটিক্যালি তা সিলেক্ট হয়ে যাবে। ওকে, প্যান্টস আমি যদি মিডিয়াম যাই তাহলে মিডিয়ামটা হয়ে যাচ্ছে। সো আমি কিন্তু একটা বোনাস টোটকা দিয়ে দিলাম এই জায়গায়, বিকজ আই অলরেডি ফেসড ইট, রাইট? নেক্সটটাতে যাই। নেক্সটটাতে যেটা হয় যে আমি অনেক সময় আমাদের অর্গানাইজেশনে দেখেছি, প্রাইমারিলি আমি যখন আমার স্টোর এরিয়াতে গেলাম একদিন, স্টোর এরিয়াতে যে দেখি যে একজন ডেটা এন্ট্রিতে কাজ করছে, তার কিছু ডেটা সে পুল করেছে সফটওয়্যার থেকে, আমরা এসএপি ইউজ করি, এসএপি থেকে পুল করার পরে তারপর দেখে যে কিছু কিছু জায়গায় সাব টোটাল দেয়া আছে বা ব্ল্যাঙ্ক দেয়া আছে, হ্যাঁ। সো এই যে ব্ল্যাঙ্ক দেয়া আছে, ব্ল্যাঙ্ক জায়গাগুলো সে ম্যানুয়ালি কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করছে, তারপর এই জায়গায় ডিলিট করছে, রাইট? এবং এসএপিটাকে যখন আমরা ডেটা নামাই তখন দেখা যায় যে এটা 30,000 40,000 রো পর্যন্ত থাকে, এবং ওই জায়গায় বিভিন্ন জায়গায় এরকম ব্ল্যাঙ্ক থাকে। সো আপনি যদি খুব সহজেই এই ব্ল্যাঙ্ক গুলা রিমুভ করতে চান, তাহলে এগেইন আমি যেটা করব যে কার্সর যে কোনো জায়গায়, ডেটার যে কোনো জায়গায় রেখে কন্ট্রোল জি প্রেস করব, জি প্রেস করে স্পেশালে যাব, স্পেশালে যে আমি যেটা করব ব্ল্যাঙ্কস এই অপশনটা সিলেক্ট করব, ওকে করব, তাহলে আমার ব্ল্যাঙ্ক যতগুলো আছে সব ততগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং কিবোর্ড থেকে আমি যেটা করব কন্ট্রোল মাইনাস প্রেস করব, প্রেস করার পর দেখা যাবে যে ডিলিট ডায়লগ বক্সটা আসবে, সেই জায়গা থেকে এন্টায়ার রো এইটা সিলেক্ট করব, ডিলিট হয়ে যাবে, এবং শিফট গুলা মানে ইয়েগুলা রো গুলা অটোমেটিক্যালি আপওয়ার্ড মুভ করবে, ঠিক আছে? সো দিস ইজ অ্যানাদার টেকনিক। এখন আসি ডেটা ভ্যালিডেশনে। ডেটা ভ্যালিডেশন হচ্ছে ডেটা এন্ট্রিতে খুব একটা কার্যকর জিনিস। আপনার ডেটা এন্ট্রিতে যেন ভুল না হয়, এই ভুলটাকে রোধ করার জন্যই আসলে এই ডেটা ভ্যালিডেশনটা ইউজ করা হয়, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ইউজেসটা জানি হচ্ছে ড্রপ ডাউন লিস্ট করার ক্ষেত্রে, এবং প্রাইমারিলি আমরা যারা হয়তো ড্যাশবোর্ডের ক্লাস করাই, তারা এই ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমরা প্রিডমিনেন্টলি এই টেকনিকটা দেখাই যে ভাই আপনি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবেন, ওই দিক থেকে আপনার পছন্দ মতো অপশনটা সিলেক্ট করে আপনি আপনার ড্যাশবোর্ডে চেঞ্জেস গুলা নিয়ে আসতে পারবেন। সো এই জায়গায় আমি যদি দেখি খুব সুন্দর একটা প্রপার্টি সেল হবে, এখন ওই প্রপার্টির কস্ট অনুযায়ী আমাকে লোনটা ক্যালকুলেট করতে হবে, এবং আমার মান্থলি এক্সপেন্স কত আসবে ওই প্রপার্টিটার জন্য সেটা আমি ক্যালকুলেট করতে চাই, হ্যাঁ। সো এইটার জন্য আমার কিছু ভ্যারিয়েবল প্যারামিটার আছে, যেটাকে আমি আবার রেস্ট্রিক্ট করতে চাই যে এই জায়গায় আমার অপশনের বাইরে অন্য কোনো অপশন সিলেক্ট করা যাবে না। তো এই জায়গায় ডাউন পেমেন্ট কত পার্সেন্ট হতে পারে, ইন্টারেস্ট রেট কত হতে পারে, টার্ম লেংথ কত হতে পারে, সেইগুলো আমি ডিটারমিন করে দিতে চাচ্ছি। সো আপনি সিম্পলি যেটা করতে পারেন, এই জায়গায় 10% এর জায়গায় আপনি যে ডেটাতে যাবেন, ডেটাতে যে আমি যাব হচ্ছে ডেটা ভ্যালিডেশন, এটা ডেটা টুলসে যে আমি কি করব, এনি ভ্যালুর জায়গায় লিস্ট সিলেক্ট করব, এবং এই জায়গায় 10% আছে, সো আমি যেটা করব 5%, 10%, 15%, 20% পর্যন্ত ডাউন পেমেন্টের একটা অপশন রাখছি। আপাতত কমা দিয়ে দিচ্ছি, বাট আমি আপনাদেরকে বলে দেই যে এটা কিন্তু আপনি একটা জায়গায় আপনি একটা রেঞ্জ ক্রিয়েট করে দিতে পারেন, বিভিন্ন সেলে আপনি ভ্যালুগুলা রেখে বা লিখে আপনি ওই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে পারেন। তাতে হবে কি, এটা ডাইনামিক হয়ে যাবে। যেমন আমার যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু পরিবর্তনগুলা এই জায়গায় এসে আবার করতে হবে,
কিন্তু আপনি যদি কোনো রেঞ্জ লিখে দেন আপনার ওয়ার্কশিটে কোথাও, সেই জায়গায় কিন্তু আসলে আপনি যখনই মডিফাই করবেন আপনার ড্রপ ডাউন লিস্টে অটোমেটিক্যালি আপডেট হবে। এছাড়াও টেবিলকেও আপনি একটা ড্রপ ডাউন লিস্টে কনভার্ট করতে পারেন। টেবিলে যখন নতুন এলিমেন্ট যোগ করবেন তখন সে ড্রপ ডাউন লিস্টটাকে এক্সটেন্ড করবে। ওকে, সো আমি ওকে করলাম, ওকে করার পর সে আমাকে ড্রপ ডাউন লিস্ট দিয়ে দিল। সো আমি যদি এখন 15% করে দিই আমার ভ্যালু গুলা কিন্তু এই জায়গায় চেঞ্জ হচ্ছে, আবার 5% করে দিলে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। সিমিলারলি আপনি এই জায়গায় এই ভ্যালু গুলা চেঞ্জ করে নিতে পারেন। সো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনি সিমিলার ওয়েতে ইন্টারেস্টেড এবং টার্ম লেংথ ইয়ার্স এগুলা আপনারা চেঞ্জ করে নেবেন, ওই জায়গায় ড্রপ ডাউন লিস্টটা ক্রিয়েট করবেন। এবং এটাতে কিন্তু ডেটা ফুল প্রুফ কিভাবে, আমি যদি এই জায়গায় ধরেন কথার কথা আমি 20% পর্যন্ত দিয়েছি, আমি যদি 25 লিখি তাহলে কিন্তু সে আমাকে একটা মেসেজ দিবে, দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন ফর দিস সেল। তার মানে আমি যে রেস্ট্রিক্ট করে দিয়েছি এই রেস্ট্রিকশনের বাইরে চলে যাচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এটা সম্ভব না। তবে এই যে একটা মিস্টেক, এই মিস্টেকটা অ্যাভয়েড করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হতে পারে ডেটাতে যে আপনি আবার ডেটা ভ্যালিডেশনে যাবেন, ডেটা ভ্যালিডেশনে যে ইনপুট মেসেজ নামে একটা অপশন আছে, এই জায়গায় যে আপনি একটা মেসেজ লিখে দিতে পারেন, সিলেক্ট ফ্রম লিস্ট। ওকে, ইনপুট মেসেজ ওকে দিলাম। এখন আপনি যখনই এই জায়গায় যাবেন সে বলে দিবে যে তোমাকে কিন্তু লিস্টের থেকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনি আর ওই সেম মিস্টেকটা করবেন না, আবার ম্যানুয়ালি 25 লিখে ফেলবেন না। ঠিক আছে, সো এইটা ছিল আমার নেক্সট টিপ। তারপরে আসি, তারপরে টিপটা আসলে হয়তো অনেকেই জানেন, বাট আমি এটা খুব বলবো যে ভালো একটা ইনভেনশন মাইক্রোসফটের। সো প্রথমটা হয়তো নর্মালি অনেকেই জানেন, যেমন আমি এই জায়গায় কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, এই ইনফরমেশন থেকে আমাকে এই যে ইনফরমেশন গুলো বের করতে হবে। সো প্রথমে হচ্ছে ইন্ডেক্স মানে হচ্ছে আপনি নাম্বারিং করবেন আপনার এন্ট্রি গুলাতে 1 to হোয়াট এভার দ্য নাম্বার ইজ, রাইট? সো আমি 1 লিখলাম, 1 লিখার পর আমি যখন এটাকে ড্র্যাগ করলাম তাহলে সব জায়গায় 1 চলে আসলো, রাইট? এই জায়গায় দেখেন একটা হ্যান্ডেলের মতো ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে অটো ফিল অপশন। তো এটা ড্রপ ডাউনটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে এই জায়গায় ডিফারেন্ট অপশন আসবে। আমি সিলেক্ট করব হচ্ছে ফিল সিরিজ। এই অপশনটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি সে সিকোয়েন্সিয়ালি নাম্বারিংটা করে ফেলবে, রাইট? সো দিস ইজ ওয়ান টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে আমি এই জায়গায় ইউজার নেম ডেভেলপ করতে চাই। ওকে, সো ইউজার নেম গুলা হচ্ছে বেসিকলি ইমেল অ্যাড্রেস যেটা আছে এই ইমেল অ্যাড্রেসের সাথে সম্পর্কিত। ইউজার নেম দিয়েই আসলে ইমেল অ্যাড্রেস গুলো তৈরি করা হয়েছে। সো আমি যেটা করলাম, আমি এই জায়গা থেকে আমার যে ইউজার নেমটা এটাকে কপি করলাম, কপি করে আমি ইউজার নেমের এই জায়গায় এসে পেস্ট করে দিলাম, রাইট ক্লিক, পেস্ট। ওকে, সো জেনিফার ম্যাকগ্রাথ 99, এন্টার। তারপর কি করলাম, আমি ড্র্যাগ করে দিলাম, আবারও সেম চলে আসলো। দেন আমি আবার এই ফিল হ্যান্ডেলটাতে গেলাম, ফিল হ্যান্ডেলে যে আমি ফ্ল্যাশ ফিল নামে একটা অপশন আছে সেটা সিলেক্ট করে দিলাম। তাহলে কি হলো, এই জায়গায় @এর আগে যেই ইনফরমেশন গুলো আছে সেগুলা দিয়ে সে কি তৈরি করে দিল, আমাকে ইউজার নেমটা তৈরি করে দিল, হুইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এখন এই ইউজার নেমের মধ্যে আবার ইউজার আইডি আছে, এই যে 99, 51, 71, 17 এগুলো আছে। সো আমি চাই এগুলোও এক্সট্রাক্ট করতে, রাইট? সো আমি 99 লিখলাম, 99 লেখার পরে আমি কন্ট্রোল দিয়ে দিলাম। কন্ট্রোল হচ্ছে শর্টকাট অফ ফ্ল্যাশ ফিল। দেখেন ফ্ল্যাশ ফিলের একটা সাইনও এই জায়গায় চলে এসেছে, রাইট? সো অটোমেটিক্যালি সে করলো কি, আমার এক্সাম্পল দেখে, বেসিক্যালি ফ্ল্যাশ ফিল কাজ করে এক্সাম্পলের উপর, সো এক্সাম্পল দেখে সে ধরে নিল যে আমার এই নাম্বারগুলাই ইনপুট করতে হবে। সিমিলারলি এখন আমি চাই যে বার্থ ইয়ারের শুধুমাত্র ইয়ারের দুইটা সংখ্যা, শেষ দুইটা সংখ্যা আমি নিয়ে আসবো। এখন দেখেন একটা মজার জিনিস, আমি 99 লিখলাম, 99 লেখার পরে আমি এটাকে ড্র্যাগ করে দিলাম, ড্র্যাগ করে দেওয়ার পর ফিল হ্যান্ডেলে গেলাম, ফ্ল্যাশ ফিল দিলাম। কি হলো, এইটা আর এইটা সিমিলার চলে আসলো, কিন্তু আমি চাই ডেট অফ বার্থে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো নিয়ে আসতে। আমি কি করব, সেকেন্ড যে এন্ট্রিটা আছে সেই সেকেন্ড এন্ট্রিটাতে
আমি 78 লিখবো, বিকজ 1978 হচ্ছে আমার ইয়ার। সো 78 লিখলাম। লেখার পর দেখেন এই জায়গায় একটা বর্ডারের মতো তৈরি হয়েছে গ্রে কালারের, উইচ মিনস এটা এখন এডিটেবল মোডে আছে এবং এটা আপডেট করা সম্ভব। সো আমি যখন 78 প্রেস করব তখনই কিন্তু একটা ম্যাজিক হয়ে গেছে, দেখেন সে অটোমেটিক্যালি এই লাস্ট দুটো সংখ্যা ইয়ারের নিয়ে নিয়েছে। সো ফ্ল্যাশ ফিলটা কাজ করে এরকম ভাবে যে সে দেখে আপনি কোন প্যাটার্নটা ফলো করছেন, ওই প্যাটার্নের কতগুলো এক্সাম্পল দিলে সে বুঝে যায় যে তাকে কোন প্যাটার্নটা ফলো করতে হবে, ওইটার উপর সে নিজেকে আপডেট করে নেয়। এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ওকে, সো প্রশ্ন যদি না থেকে থাকে তারপরের টিপটাতে যাই। এই টিপটা আমার খুব পছন্দের একটা টিপ, এবং আমার অর্গানাইজেশনে অনেককেই আমি এই টিপটা দেখিয়েছি এবং তারা এটা দিয়ে অনেক উপকৃতও হয়েছে। প্লাস আমি যখন ড্যাশবোর্ডের ক্লাসগুলা করাই, প্রিডমিনেন্টলি ওই ক্লাসগুলাতে আমি এই টিপটা দেখাই। সেটা হচ্ছে, ধরেন আমি সেলসে কাজ করি। সো সেলসে কাজ করতে গেলে আমার কিছু টুল খুব সচরাচর ব্যবহার হয়, খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার করতে হয়, ঠিক আছে? সো আমি চাই যে এক্সেলে তো ট্যাব হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাব, হোম থেকে শুরু করে ইনসার্ট, পেজ লেআউট, ডেটা, ভিউ, অটোমেট, অনেক ধরনের ট্যাব আছে। সো কোন ট্যাবে আসলে আমি যেই টুলটা ইউজ করি ওইটা পাওয়া যাবে অনেক সময় অনেকগুলা কাজের মাধ্যমে। আমি তো সেলস নিয়ে ব্যস্ত থাকি, সো আমার হয়তো খুঁজে পাওয়া সম্ভব হয় না, বা আমি ফাইন্যান্সের খুব নাম্বার নিয়ে কাজ করি, অনেক সময় ভুলে যাই যে ভাই আমার কোন টুলটা কোন জায়গায় আছে। সো আমি আমার এই টুলগুলা যেন কাছে রাখতে পারি, সেই জন্য কাস্টমাইজিং রিবন এই টুলটা খুবই খুবই হ্যান্ডি। সো সেইটাতে যাওয়ার আগে আমি একটা বোনাস টোটকা দেই আপনাদের, ঠিক আছে? এদিকে কুইক অ্যাক্সেস টুলবার আছে একটা, হ্যাঁ। সো এই কুইক অ্যাক্সেস টুলবারে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন দেখবেন ইমেল যে অপশনটা, এই ইমেল অপশনটা অনেক সময় আনটিক করা থাকে। আমি যেমন কোনো ডেটা নিয়ে কাজ করলে বা কোনো ফাইল নিয়ে কাজ করলে, আমি যদি এটা আমার টিম মেম্বারের সাথে শেয়ার করার হয় বা অন্য কোনো কারোর সাথে শেয়ার করার দরকার হয়, আমি ডিরেক্টলি এই জায়গা থেকে ইমেইলে যে আইকনটা আছে এই ইমেল আইকনটাতে ক্লিক করে আউটলুকের মাধ্যমে পাঠিয়ে দিই। রিমেম্বার এটা আউটলুকের সাথে কানেক্টেড, ঠিক আছে? সো আমি ইমেলটা টিক মার্ক করে রেখেছি। টিক মার্ক করলে যেটা সুবিধা হয়, আমি কাজ করলাম এই ফাইলটাতে, আমি এই ইমেল বাটনটাতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি সে আমাকে আউটলুকে নিয়ে গেল এবং ফাইলটা অ্যাটাচ করে ফেললো। সো আমার ওই লোকেশন খুঁজে আবার ফাইলটাকে আপলোড করা, এটার কোনো দরকার নাই, ঠিক আছে? সো এইটাকেও আপনি আরো কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে? এই জায়গায় আপনি মোর কমান্ডসে যে কি করতে পারেন, অনেকগুলা অপশন অ্যাড করে নিতে পারেন। এছাড়াও খুব কুইকলি যে জিনিসটা করতে পারেন, যেমন ধরেন কথার কথা, আমার পেস্ট এই অপশনটা খুব ইউজ হয়। রাইট ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার এটা দিলেই কিন্তু সে পেস্টের অপশনটা এই জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে? আবার রাইট ক্লিক করে আপনি যদি রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার দেন, অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। ওকে, কামিং ব্যাক টু কাস্টমাইজিং দ্য রিবন। কাস্টমাইজ কিভাবে করা যায়? কাস্টমাইজ করার একটা অপশন হচ্ছে, আপনি ফাইলে যেতে পারেন, ফাইলে যে অপশনসে যাবেন, অপশনসে যে কাস্টমাইজ রিবন একটা অপশন আছে, ঠিক আছে? সো ওই জায়গায় যে আপনি ধরেন ইউ আর আ সেলস গাই, রাইট? সো আমার একটা ট্যাব ক্রিয়েট করা দরকার। এই ট্যাবটার নাম দিব, অনেক সময় এই যে দেখবেন ডেভেলপার ট্যাবটা আনটিক থাকে, হ্যাঁ, ঠিক আছে? সো আপনি টিক করে দিলে ডেভেলপার ট্যাবটা চলে আসবে, যেটার মাধ্যমে আপনি ভিবিএ, ম্যাক্রো এই কাজগুলা করতে পারবেন, ঠিক আছে? সো এটা আমি টিক করে দিলাম, আমারও টিক করা ছিল না। সো নিউ ট্যাব এই অপশনটাতে গেলাম, নিউ ট্যাবে গেলে সে তখন কি করবে, একটা নিউ ট্যাব তৈরি করবে। সো রাইট ক্লিক করে আপনি এটাকে রিনেম করতে পারেন। সো আমি নাম দিলাম সেলস, সরি, সেলস অ্যানালিস্ট। তো সেলস অ্যানালিস্টের জন্য যেই যেই আমার টুলগুলো দরকার সেইগুলো আমি এই জায়গায় চাই। ওকে, সো তারপর নিউ গ্রুপ, আপনি এই জায়গায় গ্রুপও ক্রিয়েট করতে পারেন। সো গ্রুপটার নাম দিলাম যে অ্যানালাইসিস ফর ইনস্ট্যান্স, এবং এইটার একটা আইকনও দেয়া যেতে পারে,
আইকনটা দিলাম হচ্ছে ফর ইনস্ট্যান্স ওকে, এইরকম একটা আইকন দিলাম। ওকে, এখন আপনার এই গ্রুপটা ক্রিয়েট হয়ে গেল। আপনি চান যে এই জায়গায় কিছু টুল এমবেড করতে, ঠিক আছে? যেমন আমার সেলস অ্যানালিস্ট এর কাজ করার জন্য আমার হয়তো দরকার হবে কি কন্ডিশনাল ফরম্যাট। সো আমি অ্যাড করলাম, এই জায়গায় চলে আসলো। আমার এই জায়গায় কাস্টম সর্টিং হয়তো দরকার হতে পারে, আমি অ্যাড করলাম। এই জায়গায় হয়তো সেলস অ্যানালিস্টের কাজ করার জন্য ইনসার্ট ফাংশন অপশনটা দরকার হতে পারে, আমি করে দিলাম। ওকে, আপনি চাইলে আরো অনেকগুলা এরকম গ্রুপ ক্রিয়েট করতে পারেন নিউ গ্রুপে ক্লিক করে। সো আমি আপাতত আর করলাম না, ওকে করলাম। ওকে করার পর কি হলো, সেলস অ্যানালিস্ট নামে আমার একটা ট্যাব তৈরি হলো, যেটাতে শুধুমাত্র আমি যে টুলগুলো ইউজ করি সেই টুলগুলো অ্যাভেলেবল থাকবে, এবং ওইটাকে আমি গ্রুপ গ্রুপ করে বিভিন্নভাবে সর্ট করে রাখতে পারবো, যেন প্রয়োজনের সময় আমাকে খুঁজে বেড়াতে না হয় যে ভাই এটা কি আসলে ফর্মুলাতে আছে নাকি ডেটাতে আছে নাকি কোন জায়গায় আছে। ঠিক আছে, সো ওইভাবে আমরা বের করে নিয়ে আসতে পারি। রাইট, সো আরেকটা উপায় আছে যার মাধ্যমে আপনি কাস্টমাইজ রিবনে যেতে পারেন। যেমন এই যে আপনার অ্যারোগুলো আছে, অ্যারোগুলাতে আপনি যদি ক্লিক করেন, সরি রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করেন তাহলে আপনার কাস্টমাইজ রিবন অপশনটা চলে আসবে। সেম ওয়েতে আপনি ওই জায়গায় আপনার যা যা দরকার সেগুলো অ্যাড করে ওকে করে দিলেই আবার অ্যাড হয়ে যাবে। ওকে, এবং এটা আপনি যে কোনো সময় আবার রিমুভও করে ফেলতে পারেন, আবার ডিসেবলও করে ফেলতে পারেন। ঠিক আছে, ডিসেবল করার জন্য জাস্ট আনটিক করে দিলে হবে। ওকে, আনটিক করে দিবেন, ওকে করবেন, এটা চলে যাবে। রাইট, ওকে, তারপর চাই এক্সট্রাক্টিং ইউনিক ভ্যালুজ। যেমন এই জায়গায় ধরেন আমার অনেকগুলো এন্ট্রি আছে, একদম 5,000টা এন্ট্রি আছে। রাইট, সো এই জায়গায় হয়তো ইউনিক কিছু ডেটা আছে, যে ইউনিক ডেটা গুলাকে আমার সর্ট করে বের করে নিয়ে আসতে হবে। রাইট, সো নর্মালি যদি আমি প্রশ্ন করি আপনাদের, আপনারা আনমিউট করে বলতেও পারেন যে ধরেন আমাকে এই জায়গায় ইউনিক ডেটা গুলাকে বের করে নিয়ে আসতে হবে, তাহলে আপনি কোন টুলটা ইউজ করবেন? আমি ফাংশন বলছি না, ফাংশন হয়তো ইউনিক ইউজ করলে আপনি ইউনিক একটা লিস্ট পেয়ে যাবেন, কিন্তু আপনি কোন টুলটা ইউজ করবেন এই ইউনিক লিস্টটা বের করার জন্য? এই জায়গায় নরমালি আমরা conditional ইউজ formatting করতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিং এর কন্ডিশনাল ভ্যালু যেটা ফরম্যাটিং দিয়ে আপনি ইউনিক গুলা বের করতে পারবেন, হাইলাইট করতে পারবেন এই জায়গায়। রাইট, জি ওকে, ঠিক আছে। আর আর কেউ ডিফারেন্ট কোনো কিছু? আচ্ছা, অনেকে বলে যে রিমুভ ডুপ্লিকেটস নামে একটা অপশন আছে। রাইট, যেটাতে যে রিমুভ ডুপ্লিকেটস নামে একটা অপশন আছে, ওইটা দিয়েও কিন্তু আসলে এই জায়গা থেকে আমি আমার যে ডুপ্লিকেট ভ্যালু গুলো আছে রিমুভ করে শুধুমাত্র ইউনিক ভ্যালু গুলো রাখতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমার এই যে ডেটাগুলো আছে তার পাশে ডেট, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, এগুলাও কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, যদি আমি আমার সিলেকশনটা এক্সপান্ড করি। সো এই হ্যাসেলে না, যে এক্সেলে কিন্তু খুব সুন্দর একটা টুল আছে, যে টুলটা ইউজ করে আপনি এই ইউনিক লিস্টে জাস্ট কয়েকটা ক্লিকে তৈরি করে ফেলতে পারেন। সো আমি আমার যে ডেটাটা থেকে ইউনিক লিস্ট তৈরি করতে হবে সেই জায়গায় গেলাম, যাওয়ার পরে আমি যেটা করব, আমি অ্যাডভান্স ফিল্টার এই অপশনটাতে যাব। ঠিক আছে, সো আমি সিলেক্ট করব হচ্ছে কপি টু অ্যানাদার লোকেশন এই অপশনটা। হ্যাঁ, ক্রাইটেরিয়া রেঞ্জ আমার এই জায়গায় দরকার নাই, আমি কপি টু এই অপশনটা সিলেক্ট করব। সে ফর ইনস্ট্যান্স আমি এই জি কলামটাতে এটা কপি করতে চাচ্ছি, এবং আমি চাচ্ছি শুধুমাত্র ইউনিক রেকর্ড যেগুলো আছে সেগুলা সেই জায়গায় নিয়ে আসবো। এটাকে টিক মার্ক করে দিলাম, ওকে করলাম। সে কি করলো, আমাকে ইউনিক একটা লিস্ট তৈরি করে দিল। আমার 5,000টা এন্ট্রি ছিল, এইটা মধ্যে ইউনিক হচ্ছে 1489টা ইনফরমেশন। তো 3টা বা 4টা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ইউনিক লিস্টটা মুহূর্তের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, সো
এইটা একটা টিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, এখন ভাইয়া আসি, অ্যাডভান্স ফাংশনটা কিভাবে জানো বের করলেন? এইটা হচ্ছে ডেটাতে যে আপনার সর্ট এন্ড ফিল্টার যে অপশনটা আছে সেইটাতে অ্যাডভান্স, এটাতে ক্লিক করলেই আপনি অ্যাডভান্স ফিল্টার অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ওকে, ওয়েলকাম। সো এই জায়গায় আমার কিছু ইনফরমেশন আছে। এখন এই ইনফরমেশন গুলাতে আমি যে জিনিসটা করতে চাই, আমি চাই যে আমার যে কান্ট্রি আছে কান্ট্রিটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো থাকুক, পাশাপাশি হচ্ছে আমার যে প্রভিন্সটা আছে, বা প্রভিন্সটা বাদ দিলাম, আমি প্রাইসটা ধরলাম, যে প্রাইসটাও কান্ট্রি ওয়াইজ, কান্ট্রিটাও আমার সর্টেড থাকবে, আবার প্রাইসটাও ওই কান্ট্রিরই লার্জ টু স্মল এই ভ্যালুতে সর্টেড থাকবে। এই যে কাস্টমাইজ সর্টিং, এই কাস্টমাইজ সর্টিংটা আমি করতে চাচ্ছি। ঠিক আছে, অথবা এটাকে কাস্টম সর্ট না বলে, কাস্টম সর্ট আবার ডিফারেন্ট মিনিং করে, সো এটাকে আমরা বলতে পারি মাল্টি লেভেল সর্টিং। ঠিক আছে, সো এই মাল্টি লেভেল সর্টিংটা করতে চাচ্ছি। সো সেটার জন্য আমি কি করলাম, প্রথমে আমি একটু ফিল্টার করে নিলাম, ফিল্টারটা এনাবল করে নিলাম। সো নর্মালি কি হয়, আমি যদি সর্টিং করি, সর্ট এ টু জি দেই, আমার এই আর্জেন্টিনা, আর্জেন্টিনার পরে অস্ট্রেলিয়া, হ্যাঁ ঠিক আছে, এটা সর্টিং হয়ে গেল, রাইট। কিন্তু আমি যখন আমার প্রাইজে গেলাম, প্রাইজে যে কি করলাম, আমি লার্জেস্ট টু স্মলেস্ট এটা দিলাম, তারপর কিন্তু দেখেন যে এটা কিন্তু আবার পরিবর্তন হয়ে গেল, রাইট। কিন্তু আমি এটা চাচ্ছি না। ওকে, সো আমি চাচ্ছি যে সর্টিংটা আসলে আমার কান্ট্রি, তারপরে হচ্ছে ওই কান্ট্রির মধ্যে প্রাইস, প্রাইজের পরে হয়তো প্রভিন্স, বা আমি ধরলাম যে আমার কান্ট্রি, তারপর হচ্ছে প্রভিন্স, তারপর হচ্ছে প্রাইস, এই অনুযায়ী সর্টিংটা হবে। ঠিক আছে, কান্ট্রি এবং প্রভিন্সটা হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এ টু জি, আর প্রাইসটা হবে হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট। ঠিক আছে, সো এই মাল্টি লেভেল সর্টিংটা আমি করতে চাচ্ছি। সেটার জন্য আমি কি করব, আমি সর্টে যাব, সর্টে যে দেখেন যে একটা অপশন আছে যে আমি লেভেল অ্যাড করতে পারবো। ওকে, সো সর্ট বাই এদিকে কান্ট্রি দেয়া আছে, সেল ভ্যালুস এ টু জি দেয়া আছে, আমি অ্যাড লেভেলে যাব। অ্যাড লেভেলে যে আমি এই জায়গায় সিলেক্ট করব হচ্ছে প্রভিন্স, প্রভিন্স সেল ভ্যালুস এ টু জি, এটা ঠিক আছে। অ্যাড লেভেলে যাব, অ্যাড লেভেলে যে আমি কি করব, সিলেক্ট করব প্রাইস, প্রাইসের আমি সেল ভ্যালু, ঠিক আছে, এবং স্মলেস্ট টু লার্জেস্টের জায়গায় লার্জেস্ট টু স্মলেস্ট দিব, ওকে দিব। এখন দেখেন আমার এগুলা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে। ঠিক আছে, আর্জেন্টিনাতে হয়তো এম দিয়ে শুরু হয়েছে, এম এর পরে সে আসছে আদার, অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া আদার, তারপর সাউথ অস্ট্রেলিয়া, তার মানে ঠিক আছে। আর্জেন্টিনাতে এই জায়গায় প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু সে সর্ট করেছে, সে প্রথমে করেছে কান্ট্রি, তারপর প্রভিন্স, তারপর প্রাইস। সো এই যে মাল্টি লেভেল সর্টিং, এটা খুব ইজিলি আমরা করতে পারি, যারা পাওয়ার কোয়েরি ইউজ করেন পাওয়ার কোয়েরিতে করা সম্ভব, এবং এক্সেলেও কিন্তু সিমিলার ওয়েতে এটা করা সম্ভব। ঠিক আছে, এখন যাই হচ্ছে, আমার এই জায়গায় বিভিন্ন কলাম আছে, এখন কলাম গুলাকে আমি সর্ট করতে চাই। আবারও যদি সর্টে যাই, সর্টে যে আমি যাব হচ্ছে, সরি আমি আগে সিলেক্ট করে নেই, সর্টে যাব, ওকে। সো সর্টে যাওয়ার পরে সে আমাকে দেখেন এখন কিন্তু রো 1 বলছে। ওকে, সো রো 1 হচ্ছে আমার যেই জায়গায় আমার হেডার গুলো আছে, রাইট। এবং সেই জায়গায় সে অপশন দিচ্ছে, তুমি কালার ওয়াইজ করতে পারো, তুমি ভ্যালুজ ওয়াইজ করতে চাও, করতে পারো। তো আমার এদিকে কিন্তু আছে হচ্ছে শুধুমাত্র কালার, রাইট। কেউ যদি আনমিউট করে থাকেন কাইন্ডলি মিউট করে ফেলবেন। সো আমার এই জায়গায় কিন্তু কালার একটাই আছে, সো আমার কালার দিয়ে সর্টিং করার আসলে কিছু নাই। সো আমি সেল ভ্যালুসে যাব, সেল ভ্যালুসে আমি এ টু জি যদি করি, ওকে করলে সে কিন্তু কান্ট্রি, পয়েন্টস, প্রাইস, মানে যেইভাবে নামগুলো আছে সেই অনুযায়ী সর্ট করে ফেললো। আমি আবার এই জায়গায় যাই, ওকে, যে আমি সরি
তার আগে যাওয়ার আগে আমি একটু বলি, আমি এখন সর্টিং করতে চাই যে আমার যেই, সরি এই জায়গায় একটা ভুল হয়েছে। ভুল কি হয়েছে? ভুলটা হয়েছে যে আমার কলাম গুলা সর্ট হয়েছে, কিন্তু আমার এই জায়গায় ভ্যালু গুলো এক্সপান্ড করেনি, রাইট? সো আমি আবার একটু সর্টিং এ যাই। সর্টিং এ যে এটা expand the selection. Okay. So তানভীর, আমি ভুল কি করলাম এই জায়গায়? আমার কি ফিল্টার তুলে দিতে হইতো? তো তানভীর কি আছেন? ফিল্টার তো তুলে দেওয়ার কথা না। সর্ট, ইয়েস, ওকে, ফিল্টারটা তুলে দিতে হবে। ওকে, সো আমি সর্ট করব। সর্ট করে এদিকে রো 1 দেয়া আছে, রো 1 এ আমার হেডার দেয়া আছে। সো সেল কালার না, আমি সেল ভ্যালুজ অনুযায়ী করব A to Z, রাইট? ওকে করলে সে কিন্তু আমাকে কি করলো, কান্ট্রি, পয়েন্টস, প্রাইস, আমার যেভাবে টাইটেল গুলো আছে সেই অনুযায়ী সে সর্টিংটা করে দিল, রাইট? এখন আমার অবজেক্টিভ হচ্ছে আমার পয়েন্টস এবং প্রাইস এইটাকে আমি সবার শেষে রাখবো। সর্টিং করে সবার শেষে আমি এটাকে দেখতে চাই। ওকে, সো আমি এটাকে জাস্ট ডিফারেন্ট একটা কালার করে দিলাম। কালার করে দিয়ে আমি কি করব, আবার ডেটাতে যাব, ডেটাতে যে সিলেক্ট সর্ট, এবং এই জায়গায় রো 1 সিলেক্ট করে আমি কি করলাম, এটা সেল কালার অনুযায়ী সর্ট করলাম। সেল কালার যখন আমি সিলেক্ট করলাম তখন দেখেন সে আমাকে কালারের দুইটা অপশন দিচ্ছে। সো আমি আমার ইয়েলো ওয়াইজ যাব এবং এইটাকে সবার রাইটে রাখতে চাই। অন রাইট সিলেক্ট করে ওকে করলাম, সে আমাকে কিন্তু একদম শেষের দিকে এটাকে কলামটাকে সর্ট করে নিয়ে আসলো। সো আপনাদের যদি এইরকম কোনো সিনারিওতে কাজ করতে হয়, ইউ ক্যান অ্যাপ্লাই দিস, রাইট? ওকে, দেন লাস্ট যে প্রোডাক্টিভিটি টুলটা আমি দেখাবো, এটা ইটস রিয়েলি অ্যামেজিং, এবং আমি বলবো যে ইটস এ গেম চেঞ্জার। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না যে এটা এক্সেলে এক্সিস্টও করে। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টারের একটা টেকনিক। যেমন আমার এই জায়গায় কিছু মুভির ইনফরমেশন আছে, রাইট? সো মাঝে মধ্যে আপনারা কিছু হ্যাঁ বা না এরকম কিছু শুনছেন, এরকম কিছু বললেন। আদারওয়াইজ আমি ক্লাস করাতে করাতে অনেক সময় ভুলে যাই যে কেউ শুনছে নাকি শুনছে না। ওকে, ঠিক আছে, সো এরকম রেসপন্স করেন। ওকে, সো এদিকে মুভির একটা ডেটাবেজ আছে, ডেটাবেজে 3700 সামথিং মুভিজ অ্যাভেলেবল আছে। সো আমার অবজেক্টিভ হচ্ছে আমি শুধু বায়োগ্রাফি জনরের যেই মুভিগুলো আছে সেই জনরের মুভিগুলা আমি সর্ট করতে, সর্ট না, ফিল্টার করতে চাচ্ছি। ঠিক আছে, সো এটা ফিল্টার করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আমার ডেটাবেজে গেলাম, ডেটাবেজে যে অ্যাডভান্স নামে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করলাম এবং ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস। তার মানে যে লিস্টটা এখন এই জায়গায় আছে সেটাকে আমি ফিল্টার করতে চাই। এবং এই জায়গায় ক্রাইটেরিয়া রেঞ্জ আমার বলে দিতে হবে। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার এইটা, রিমেম্বার আপনাকে টাইটেল সহ সিলেক্ট করতে হবে। সো আমার বায়োগ্রাফি এই জায়গায় সিলেক্ট করা আছে, ওকে করলাম। ওকে করার পর সে কিন্তু শুধুমাত্র বায়োগ্রাফি জনরের যেই মুভিগুলো আছে সেগুলাকে ফিল্টার করলো, রাইট? এখন আমি ফিল্টার করতে চাই শুধুমাত্র দিয়ে যে মুভিগুলোর নাম শুরু হয়েছে, যেমন দ্য রেলওয়ে ম্যান, দ্য ডেভিলস ডাবল, ওগুলাকে ফিল্টার করতে চাই। তো আমি কি করব, আবার অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে আমার এইটা যেহেতু সিলেক্ট করা আছে A2 to L3, রাইট?
A2 থেকে L3 পর্যন্ত। তো এটা আর চেঞ্জ করার দরকার নাই, আমি জাস্ট একটা নতুন ক্রাইটেরিয়া অ্যাড করেছি। ওকে করব, ওকে করলে শুধুমাত্র ডি দিয়ে যে মুভিগুলো শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ওগুলাই কিন্তু ফিল্টার হয়েছে। এখন আমি আরো একটা ক্রাইটেরিয়া অ্যাড করতে চাই যে IMDb মুভি স্কোর 8 এর উপরে যেগুলো আছে শুধুমাত্র সেগুলা ফিল্টার করতে চাই। তো আমি অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পর জাস্ট ওকে প্রেস করলাম, 8 এর উপরে যেগুলো আছে শুধুমাত্র সেগুলা আমাকে সে দেখাচ্ছে, রাইট? এখন আমি চাচ্ছি যে এই জায়গায় অ্যাকশন মুভি যেগুলো আছে, অ্যাকশন মুভিগুলা অ্যাড করতে, রাইট? সো আমি অ্যাড করলাম, অ্যাড করার পর আবার অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর এটা কিন্তু আর 3 পর্যন্ত নাই, 3rd রো পর্যন্ত নাই, এটা 4th রো পর্যন্ত চলে এসেছে। তো আমি জাস্ট 3 রিমুভ করে 4 পর্যন্ত আপডেট করে দিলাম। করার পর এখন কিন্তু সে অ্যাকশন মুভি যেগুলো আছে সেগুলাকে ওই জায়গায় নিয়ে আসলো। সরি, এই জায়গায় একটু সে কাজ করছে এখন পর্যন্ত। এই যে অ্যাকশন মুভিগুলা চলে আসছে, তারপর আপনি দেখতে পাবেন বায়োগ্রাফি যেগুলো আছে। ওকে, এখন যদি আমি এটাকে ফার্দার আবার ফিল্টার করতে চাই যে আমার 8.5 এর উপরে যেগুলো আছে সেগুলাকে তুমি ফিল্টার আউট করো, অ্যাডভান্সে যে ওকে করে দিলেই সে আমাকে অ্যাকশন এবং বায়োগ্রাফির, অ্যাকশনের ক্ষেত্রে 8.5 এর উপরে আর বায়োগ্রাফির ক্ষেত্রে ডি দিয়ে যেগুলা নাম এবং 8 এর উপরে যেগুলোর স্কোর সেগুলাকে ফিল্টার করে দিচ্ছে। সো ফিল্টারের লাইফটা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি? আর ইউ গাইজ এনজয়িং? হ্যাঁ ভাই, এনজয় নাকি করতে খুবই বোরিং ভালো হয়ে লাগছে। যাচ্ছে? না ভাই, অ্যাডভান্স ফিল্টারটা খুব ভালো লাগলো, বাট আমরা যদি মূল ডাটা ফিরে দিতে চাই, যেমন নর্মাল ডাটা ফিল্টার করার সময় ফিল্টার তুলে দিতে পারি ওকে, ক্লিয়ার ভেরি গুড কোয়েশ্চেন। আপনি নর্মাল ফিল্টার যেভাবে আনফিল্টার করেন ঠিক সেইভাবেই আপনি ডেটা এই ফিল্টার এরিয়াতে যে ক্লিয়ার করে দিলে নর্মাল ডেটাতে ফিরে আসবে। ওকে থ্যাংক ভাইয়া। ইউ ভেরি আর মাচ এখানে ফর ইওর কোয়েশ্চেন। অ্যাডভান্স ফিল্টারে কি ভাইয়া সর্বশেষ যে কমান্ডটা দিব, মানে সর্বশেষ যে রিকোয়ারমেন্টটা দিব সে সেইভাবে ওটা ফিল্টার সেট করে করে দিবে আমাকে? রাখবে। এক্স্যাক্টলি, আচ্ছা, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তারপরে যাই ফাজি লুকআপ। ফাজি লুকআপের নাম হয়তো অনেকে শুনেছেন অনেকভাবে। ঠিক আছে, আম, আমরা যেহেতু অনেকেই অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন ইউজ করেন, আমি এক্স লুকআপে গেলাম না, আমি এটা ভি লুকআপেই থাকবো। সো ভি লুকআপের অ্যাপ্রক্সিমেট ম্যাচ বা ট্রু বা ওয়ান, ওইটার মাধ্যমে এই ফাজি লুকআপটা অ্যাচিভ করা সম্ভব। যেমন এই জায়গায় আমার অর্ডার আইডি আছে, প্রোডাক্টের নাম আছে, কোয়ান্টিটি আছে, রিটেল প্রাইস আছে, এবং আমাকে বলা হয়েছে অর্ডার কোয়ান্টিটির উপর বেস করে ডিসকাউন্টটা নির্ধারণ করা হবে। সো আমি এই জায়গায় ডিসকাউন্ট ইনফরমেশনটা নিয়ে আসতে চাই যে কত ডিসকাউন্ট পাবে। সো বলা হয়েছে 0 থেকে 5 যদি অর্ডার ভলিউম হয় তাহলে 0%, 6 থেকে 10, 5%, 11 to 20, 10%, 21 to 50, 15, 51 প্লাস হলে সেই ক্ষেত্রে 20% পর্যন্ত হাইয়েস্ট আমরা ডিসকাউন্ট প্রোভাইড করতে পারবো। এবং আপনি যদি দেখেন প্রত্যেকটা রেঞ্জের ক্ষেত্রেই আমি রেঞ্জের যে মিনিমাম ভ্যালুটা আছে সেই মিনিমাম ভ্যালুটা ইউজ করেছি, বিকজ আমরা যখন ভিলুকআপ দিয়ে অ্যাপ্রক্সিমেট ম্যাচ এইটা করাতে যাব তখন সে কি করবে, সে মিনিমাম যেই ভ্যালুটা আছে সেটা থেকে সার্চ করা শুরু করবে। সো সার্চ করতে করতে সে যখন তার ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যাবে বা নেক্সট যেই ভ্যালুটা আছে 6, এই 6 এর 5.99 এ পৌঁছে যাবে তখন সে স্টপ হয়ে যাবে। সে বলবে ওইটা আর আমার টেরিটরি না, তাহলে ওই টেরিটরিটা হচ্ছে আবার নেক্সট যেই স্ল্যাবটা আছে সেই টেরিটরি। সে তখন আবার 6 থেকে কাউন্ট করা শুরু করবে আপ টু 9.99 বা 10। সো 10 পর্যন্ত কাউন্ট করার পর যখন যে 10.1 পাবে, সরি 10.1 না, 10.9 পর্যন্ত আসলে কাউন্ট করতে পারবে। 11 যখন পেয়ে যাবে 11 থেকে তখন সে কি করবে, আবার নতুন করে সার্চ করা শুরু করবে। এইভাবে সে এই ডিসকাউন্টের যেই ক্রাইটেরিয়াটা সেটা মেনটেন করতে পারবে। সো আমি ধরে নিচ্ছি যে অনেকেই হয়তো আপনারা ভি লুকআপটা জানেন। সো ভি লুকআপে প্রিডমিনেন্টলি 4টা আর্গুমেন্ট থাকে। একটা হচ্ছে লুকআপ ভ্যালু, যেটা একদমই ইউনিক হতে হয়। সো আমাদের ক্ষেত্রে লুকআপ ভ্যালুটা হচ্ছে 5। হ্যাঁ, যেহেতু আমার অর্ডার ভলিউমের উপর বেস করে আমাকে ডিসকাউন্টটা প্রোভাইড করতে হবে।
আমি এটা সিলেক্ট করলাম, কমা টেবিল অ্যারে হচ্ছে যেই জায়গায় আমি এই কোয়ান্টিটিটা খুঁজে পাবো, আমি আসলে খুঁজে পাবো এই জায়গাটায়। আমি শেষের দুইটা কলাম সিলেক্ট করলাম, এবং VLOOKUP কিন্তু আসলে বামপন্থী, রাইট? সে তার বাম দিকে দেখতে পারে, সে তার ডান দিকে দেখতে পারে না, ঠিক আছে? সো সে বাম দিকের ভ্যালুগুলো এক্সট্রাক্ট করতে পারে, ডান দিকেরটা করতে পারে না, বা তার আগের ভ্যালুগুলো সে এক্সট্রাক্ট করতে পারে না। সো এই কথা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই রেঞ্জটাকে আমি F4 দিয়ে লক করে দিব, অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করব, বিকজ আমি এই রেঞ্জটা থেকে বের হতে পারবো না, এই রেঞ্জটাকে সামনে রেখে আমাকে কাজ করতে হবে। তারপর কলাম ইন্ডেক্স নাম্বার দিতে হবে। কলাম ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমার লুকআপ ভ্যালুটা যেই কলামে আছে সেই কলাম থেকে, সেই কলামটাকে 1 নাম্বার ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমার রেজাল্ট কলাম পর্যন্ত। সো আমি এটাকে 1 ধরে, রেজাল্ট কলাম হচ্ছে আমার ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্টের কলামটা হবে 2। সো কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2, কমা এই জায়গায় আমরা সবসময় VLOOKUP এর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা মিথ্যা কথা বলি, এই জায়গায় মিথ্যা কথা বলার কোনো অবকাশ নাই, এই জায়গায় একদমই সত্যবাদী যুধিষ্ঠির হতে হবে, রাইট? সো ট্রু ইউজ করতে পারেন, অথবা অনেকেই বলে যে আমি 1 ইউজ করতে চাই, আমি সত্য মিথ্যার এই লড়াইয়ে যেতে চাই না, আমি বাইনারি মোডে থাকতে চাই। ওকে, সেই ক্ষেত্রে 1 ইউজ করতে পারেন, 1 ইউজ করলে সেম কাজই করবে। সো 5 এর ক্ষেত্রে আমরা বলছি 0 থেকে 5 পর্যন্ত there is no discount। আমি যদি এটাকে ড্র্যাগ করে নামিয়ে দেই তাহলে দেখতে পারবো 25, 21 থেকে 50 এর মধ্যে 15% ডিসকাউন্ট, which is right। 75 হচ্ছে 51 প্লাস এদিকে 20% ডিসকাউন্ট। তার মানে অ্যাবসলিউটলি কারেক্ট ওয়েতে আমরা আমাদের এই ফাজি ম্যাচ করতে পেরেছি। এনি কোয়েশ্চেন এই জায়গাটায়? নো কোয়েশ্চেন, রাইট? ভাইয়া তা- এখানে যদি জি। 75, এখানে তো 75 20% দেখিয়েছে। এখন 75 বিভিন্ন সরি 75 বিভিন্ন সেলে ছিল বলে সে হয়তো তার রো ভিত্তিক সে ডেটা পিক করেছে। এখন যদি এরকম হতো যে ভাইয়া এই অর্ডার মিনিমাম 0 6 11 21 51 51-এ একবার আপনি 20% দেখিয়েছেন, আবার যদি আরেকটা কন্ডিশন থাকতো যে 51 ইকুয়াল টু 25%, তাহলে সে 20% কে পিক করতো। হ্যাঁ, 20% কে পিক করতো, কারণ এখন VLOOKUP এর ক্ষেত্রে সে প্রথম যে এন্ট্রিটা আছে সেটাকে প্রথমটা যে pick সে করবে। সেটা নিয়ে নেয়। মানে হুম। আমি এখান থেকে আপনার ফর্মুলাটা আমার কাছে ভালো লাগছে, যদি এই ফর্মুলাটা আমি ইউজ করি, কিন্তু আমি ইউনিক বিষয়টা খুঁজে পেতে চেষ্টা করতেছি যে আপনি আসলে VLOOKUP এর কোন ব্যারিয়ারটা এখানে রিমুভ করে দিচ্ছেন। আমরা সচরাচর যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে যে সে সাধারণত একই ফেসের প্রথম ভ্যালুটাকে সে পিক করে, সেকেন্ড ভ্যালুটা পিক করতে পারে না। তো আপনার এখানে আসলে ভাই আমাদের জন্য একটা সাজেশনটা কি ছিল যে আমরা আসলে কিভাবে ইউজ করলে সেই প্রবলেম থেকে রিমুভ হইতে পারে? যেমন আমি যদি আপনার প্রশ্নটা সঠিকভাবে বুঝে থেকে পারি, সেটা হচ্ছে যে আপনার ধরেন আমি তো একই ভ্যালুর জন্য ডিফারেন্ট টাইপ অফ ডিসকাউন্ট দিতে পারবো না। যেমনটা আপনি বলছেন যে 51 এর ক্ষেত্রে আমি এক জায়গায় 25% আর এক জায়গায় 20%, এরকম কিন্তু দেওয়ার কোনো অবকাশ নেই। হ্যাঁ, তাহলে হয়তো আমার ডিফারেন্ট কোনো মেকানিজমে যেতে হবে, তখন আবার এই ধরেন অ্যাপ্রক্সিমেট ম্যাচের এটা কাজ করবে না। হ্যাঁ, আমি যেটা বললাম যে VLOOKUP এর ক্ষেত্রে সে কি করে, অ্যাপ্রক্সিমেট ম্যাচের ক্ষেত্রে সে হচ্ছে তার যেহেতু মানে আপনি যখন ফলস ইউজ করেন, ফলসে তো আমরা এক্স্যাক্ট ম্যাচ খুঁজি, সে তো আর এক্স্যাক্টলি ধরেন হয়তো 1 খুঁজে পাচ্ছে না বা 2 খুঁজে পাচ্ছে না, হ্যাঁ, বা হয়তো 100 খুঁজে পাচ্ছে না, বা এদিকে 75 খুঁজে পাচ্ছে না, কারণ এই রেঞ্জে কোথাও কিন্তু এই ভ্যালুটা নেই। কিন্তু সে কি করছে, সে হচ্ছে মিনিমাম থেকে শুরু করছে, মিনিমাম থেকে শুরু করে সে যেই জায়গায় আবার নেক্সট ভ্যালুটা পাচ্ছে ওই জায়গা থেকে আবার ওই স্ল্যাবের ডেটা নেওয়া শুরু করছে, ঠিক আছে? এইভাবে সে ঘুরতে থাকছে। সো সে যখন তার হাইয়েস্ট লেভেল 51 এ পৌঁছে যাচ্ছে, 51 এর পরে যখন কোনো ভ্যালু নাই, তখন কিন্তু 51 এর পরে যাই হোক না কেন সেই ক্ষেত্রে সে এই ভ্যালুটাকেই পিক করবে, ঠিক আছে? এখন যদি আপনি এদিকে 51 দিয়ে 25% বলেন, তাহলে কিন্তু এটা আসলে মানে আমি বলবো যে লজিক্যাল হবে না। সে তো লজিককে কাজ করে, এখন যে হ্যাঁ জিনিসটা হ্যাঁ জি ইলজিক্যাল ভাই। সে তো আসলে সেটা প্র্যাকটিস করতে পারবে না।
এবারে আপনার এখানে মূলত সাজেশনটা যেটা বুঝতে পারলাম যে আমরা সাধারণত এক্সাক্ট ম্যাচ দেই, আপনি এক্সাক্ট ম্যাচটা না Exactly. দিয়ে অ্যাপ্রক্সিমেট দিয়েছেন, Approximate match. অর্থাৎ জি। এই যে ওয়ান বরাবর সে জিরো ভ্যালুটাকে সে পিক করলো, বাট আমি যদি এক্সাক্ট ভ্যালু দিতাম সেটাকে এনে নিয়ে আসতো। এক্স্যাক্টলি, So- কারণ এক্সাক্ট ম্যাচ নাই আসলে। এক্সাক্ট ম্যাচ তাই। এখন ভাই জি। মানে অ্যাজ এ এক্সপার্ট হিসাবে আপনার পরামর্শ কি, আমরা বিগ ডাটা নিয়ে কাজ করার ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটটা দিব নাকি এক্সাক্ট ম্যাচ দিয়ে কাজ করব? এটা তো আসলে মানে- সিচুয়েশনের উপর নির্ভর করে। হ্যাঁ, যেমন এই যে সেম জিনিসটাই হয়তো আমার এদিকে যারা আছেন তানবীর বা রাশেদ বা আনোয়ার ভাই যারা আছেন ওরা এগ্রি করবেন, আগে এই জিনিসটা করা হতো ইফ ফাংশন দিয়ে। ইফ দিয়ে তখন আমরা গ্রেটার দেন ইকুয়াল টু এরকম করে করে অনেক লম্বা একটা ফাংশন লিখে ফেলতাম। হ্যাঁ, কারণ আমরা তখন জানতাম না যে ভিলুকআপের সাথে অ্যাপ্রক্সিমেট ম্যাথ ইউজ করলে এই যে আমরা একটা টেবিল ক্রিয়েট করেছি এই জায়গায়, হ্যাঁ, রেঞ্জের উপর বেস করে 0 to 5 0% ডিসকাউন্ট, 6 to 10 5% ডিসকাউন্ট, এই জিনিসটা আমাদের জানা ছিল না। সো এটা কিন্তু যখন আপনার কাছে ডেটা সেটে ভ্যারিয়েবল ইনফরমেশন থাকবে, মানে লুকআপ ভ্যালুটা আসলে চেঞ্জড হবে এবং উইদিন আপনার কোনো রেঞ্জ থাকবে যেটা আসলে আপনি লুকআপ টেবিলের মধ্যে একদম এক্স্যাক্ট এই নাম্বারটা খুঁজে পাবেন না, তখন আপনাকে অ্যাপ্রক্সিমেট ম্যাচ ইউজ করতে হবে। হয়তো রেঞ্জের কোথাও আছে বা টেবিলের কোথাও আছে এই ভ্যালুটা, কিন্তু আসলে একদম হুবহু ওই নাম্বারটাকেই আপনি টেবিলে খুঁজে পাবেন না, তখন অ্যাপ্রক্সিমেট ম্যাচ ইউজ করবেন। আর যখন আপনি একদম হুবহু ওই নাম্বারটাই খুঁজে পাবেন, যেমন একটা আইডি কোড হতে পারে 5001 5002, সেটা তো আইডি নাম্বার, এবং আইডি নাম্বারটা আপনার ডেটাবেজে ইদার আপনি পেতে পারেন যদি ওই আইডি নাম্বারটা অ্যাভেলেবল থাকে, আর যদি না থাকে তাহলে তো আপনি পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সাক্ট ম্যাচই খুঁজতে হবে। যেমন অর্ডার আইডির ক্ষেত্রে যদি আমি বলি, অর্ডার আইডির ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সাক্ট ম্যাচই করতে হবে, কারণ এক একটা অর্ডার আইডি কিন্তু ইউনিক। কিন্তু এই অর্ডার আইডি বরাবর যে কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটি এদিকেও 5 আছে, এদিকেও 5 আছে, আবার এদিকে 2 আছে, এদিকে 2 আছে, ঠিক আছে? সো এটা কিন্তু রিপিটেটিভ হতে পারে, ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ্রক্সিমেট ম্যাচ ইউজ করতে হবে। জি ভাই, আমি ক্লিয়ার অনেকগুলো ভাই, কথা thank you. বললাম, আপনি কি না না বুঝতে না ভাই, পেরেছেন? আমি জি। আমি জিনিসটাকে জাস্ট মানে সেগ্রিগেট করে নিলাম যে আমার ডেটাবেস কিরকম থাকলে আমি এক্সাক্ট করব, কিরকম আমি জিনিসটাকে নিজের মতো করে সেগ্রিগেট করে নিয়েছি ভাই। থ্যাংক ইউ, জিনিসটা ক্লিয়ার হতে পারছে। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। জি। ওকে, আমাদের হাতে খুব বেশি সময় নাই, সো আমি খুব বেশি সময় নিব না। সো আমি একটা গার্মেন্টসে গিয়েছিলাম ফর আ ট্রেনিং এন্ড কনসালটেশন। সো ওই জায়গায় গার্মেন্টস এর একজন মার্চেন্ডাইজার আমাকে প্রশ্ন করলো যে ভাইয়া দেখেন, আমার এদিকে কাস্টমারের একটা লিস্ট আছে, আরেক জায়গায় কাস্টমারের একটা লিস্ট আছে। এখন আমার কাছে যখন ওই কাস্টমারের কাছ থেকে অর্ডার আসে, তো অর্ডার শিটে আমি আমার যেই আগের থেকে ক্রিয়েট করা কাস্টমার লিস্ট ওইটার সাথে একটা ম্যাচ করতে চাই, যে আমার কাছে টোটাল যে লিস্টটা আছে ওই টোটাল লিস্টের সাথে আমার যেই নতুন যে অর্ডার এসেছে অর্ডারের যে লিস্টটা ওইটার কাস্টমার গুলার ম্যাচ আছে কিনা সেটা আমি দেখতে চাই। ঠিক আছে? সো আমি এই জিনিসটা কিভাবে করতে পারবো, এবং ওইটার আমি একটা লিস্ট তৈরি করতে চাই যে ওই লিস্টের থেকে আমার আমার যে বড় লিস্ট আছে বড় লিস্টের থেকে কি কি ম্যাচিং লিস্ট আমার এই অর্ডার লিস্টের থেকে আসছে সেটা আমি দেখতে চাই। তো আমি বললাম এটা খুবই সহজভাবে করা সম্ভব। এক তো প্রথম অবজেক্টিভ হচ্ছে কতগুলা ম্যাচ করেছে এইটা আমি বের করে দিতে পারি। তখন আমি ম্যানুয়ালি দেখিয়েছিলাম, সো ওই এক্সাম্পলটাই আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছি। এটা ফিকটিশিয়াস ডেটা, এটা রিয়েল কোনো ডেটা না। ঠিক আছে? সো প্রথমে আমি যেটা করব, এদিকে 101টা লিস্ট আছে, ওকে? সো এই লিস্টের একটা নাম দিব। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সেলে কিন্তু রেঞ্জের নাম করা যায়। সো আমি এটাকে নাম দিব হচ্ছে লিস্ট এ। ওকে, এটা লিস্ট এ নাম দিলাম। ওই জায়গায় 101টা এন্ট্রি আছে, এই জায়গায় আছে 89টা এন্ট্রি, এটার নাম দিব হচ্ছে লিস্ট বি, রাইট? ওকে। সো এখন আমি ইউজ করব হচ্ছে কাউন্ট ইফ নামে একটা ফাংশন, এবং এই জায়গায় বলবো যে লিস্ট এ, সে লিস্ট এ সিলেক্ট করলো রেঞ্জ হিসেবে, এবং ক্রাইটেরিয়া হবে হচ্ছে আমার লিস্ট বি। ওকে, লিস্ট বি সিলেক্ট করলাম, এন্টার করলাম, সে আমাকে বলল যে এই জায়গায়
33টা এন্ট্রি আছে। আমি যদি এটাকে আবার সাম করি, সাম করলেও 33টা বের হবে। তার মানে 33টা ম্যাচিং এন্ট্রি আছে। সিমিলারলি আমি যদি আবার একটু ক্রস চেক করার জন্য একটু ডিফারেন্ট ওয়েতে করি, কাউন্ট ইফ রেঞ্জ দেই হচ্ছে লিস্ট বি, লিস্ট এ, ওকে দিলাম, নিচে যাই, এখানেও কিন্তু সাম যদি দেখি 33টা আছে, রাইট? তার মানে আসলে এই জায়গায় ম্যাচিং এন্ট্রি হচ্ছে 33টা। এখন এক্সেলে নতুন একটা ফাংশন এসেছে, আমি জাস্ট একটু দেখানোর জন্য যে ফিল্টার ফাংশনটা ইউজ করে কিন্তু আমি আবার এই লিস্টটাকেও বের করে ফেলতে পারি। প্রথম অবজেক্টিভ ছিল যে কোন কোনটা ম্যাচ করে, আবার কোন কোনটা ম্যাচ করার জন্য আমরা ইউজ করতে পারি কন্ডিশনাল ফরম্যাটিং, এই জায়গায় ইউজ করে আমি ম্যাচিং লিস্ট বের করতে পারি যে লিস্ট এর সাথে লিস্ট বি কোনটা কোনটা ম্যাচ করছে। কিন্তু এদিকে আমি ফিল্টার করে ওই লিস্টটাই বের করে নিয়ে আসতে পারি। কিভাবে? ফিল্টার অ্যারে হচ্ছে এইটা, ঠিক আছে, বড় অ্যারেটা সিলেক্ট করলাম, অথবা আমি এই জায়গায় লিস্ট এ লিখে দিতে পারতাম। ওকে, লিস্ট এ ইনক্লুড, ইনক্লুডের ক্ষেত্রে আমি বলবো যে এই লিস্টটা, বড় লিস্টটা এইটা, ওকে, ইকুয়াল টু 1। যদি 1 হয় তাহলে আমাকে ম্যাচিং যে নাম্বারগুলা সেগুলা বের করে দাও। ওকে, সো আমি যদি দেখি এই জায়গায় 33টা এন্ট্রি আছে কিনা, এই জায়গায় এক্স্যাক্টলি 33টা এন্ট্রি আছে। তবে ফিল্টার ইউজ করে কিন্তু এই লিস্টটাও বের করে নিয়ে আসতে পারি। আপনি চাইলে এটাকে সর্ট করতে পারেন, এই জায়গায় ইউনিক কোনো এন্ট্রি আছে কিনা ওইটা দেখার জন্য ইউনিক ইউজ করতে পারেন। সো জাস্ট অ্যাডিশনাল একটা টোটকা এই জায়গায় দিলাম। এছাড়াও আপনি এটা ফিল্টার করে বের করে ফেলতে পারেন। সরি, এই জায়গায় আপনি জাস্ট 1 ফিল্টার করলে কিন্তু আপনি বের করে ফেলতে পারেন যে কোন কোন লিস্টগুলো ম্যাচ করেছে, রাইট? এগুলো আমরা বের করে ফেলতে পারি। ওকে, সো আমি এইটাতে যাব না, এইটাতে গেলে একটু ক্লামজি হয়ে যাবে। ক্লামজি হয়ে যাবে ইন এ সেন্স আমাদের আসলে টাইম কম। ওকে, তারপর আমি যাই। ওকে, যেমন আমার এদিকে একটা পিভট টেবিল আছে, রাইট? সো এই পিভট টেবিলটাতে আমার টাইটেল দেয়া আছে, মুভির জনর দেয়া আছে, ল্যাঙ্গুয়েজ দেয়া আছে, কান্ট্রি দেয়া আছে, আইএমডিবি স্কোর, রেভিনিউ, বাজেট, এভরি ইনফরমেশন দেয়া আছে। সো আমি এই জায়গায় কি করেছি, আমি একটা রিপোর্ট তৈরি করেছি পিভট টেবিল দিয়ে, ইউএসএ, ইউকে, বিভিন্ন কান্ট্রি যেগুলো আছে আমার এই জায়গায়, ওই জায়গায় কান্ট্রিগুলার টাইটেল কাউন্ট, কতগুলা টাইটেল আছে, ইউএসএ তে কয়টা মুভি হয়েছে ওই টাইটেল গুলা, এবং রেভিনিউ কত হয়েছে, আইএমডিবি স্কোরটা নিয়ে এসেছি, রাইট? সো এইগুলা কিন্তু এক্সেলে আমি বলবো একই ভ্যারিয়েন্টের, একই ভ্যারিয়েন্ট বলা ঠিক হবে, একই গ্রুপের 3টা ভ্যারিয়েন্ট দিয়ে এই ইনফরমেশনটা বের করা সম্ভব। আপনারা নিশ্চয়ই আমি তো একটু আগে কাউন্ট ইফের যেই ইনফরমেশনটা দেখালাম, আপনারা কাউন্ট ইফস, সাম ইফস, অ্যাভারেজ ইফস এটার কথা নিশ্চয়ই শুনেছেন। সো আমরা এই জায়গায় এই ফাংশন গুলা ইউজ করে খুব সহজেই পিভট টেবিলে যে ইনফরমেশনটা বের করেছি সেটা বের করে ফেলতে পারি। পিভট টেবিলের চাইতে ফাংশন ইউজ করার বেনিফিট হচ্ছে যে ফাংশনের মাধ্যমে উইদাউট প্রেসিং রিফ্রেশ, পিভট টেবিলে কিন্তু রিফ্রেশ প্রেস করে রিপোর্ট আপডেট করতে হয়। সো উইদাউট প্রেসিং রিফ্রেশ বাটন আমি আমার ফর্মুলার মাধ্যমে যদি কোনো কিছু ডিরাইভ করি আপডেট হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং সেটা আরো ভালো হয় যদি আমরা টেবিল ইউজ করি। ওকে, সো আমি এই জিনিসটাই দেখাবো আপনাদেরকে। যেমন আমি এই জায়গায় ইউজ করব কি, টাইটেল অফ কাউন্ট, তার মানে এদিকে ইউজ করতে হবে কাউন্ট ইফস, রাইট? সো কাউন্ট ইফস যেহেতু আমার অ্যাকশন মুভি, এইটার ইউএসএ তে কতগুলা টাইটেল আছে সেটা বের করতে হবে, ঠিক আছে? সো কাউন্ট ইফস, সেক্ষেত্রে ক্রাইটেরিয়া রেঞ্জ হবে আমার প্রথমে জনর, ওকে, জনর, দেন কমা,
ক্রাইটেরিয়া 1 হবে হচ্ছে আমার এইটা F4 দিয়ে লক করে দিলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হবে কান্ট্রি, কমা এটা হবে ইউএসএ, রাইট? যেহেতু আমি কান্ট্রি ক্রাইটেরিয়া রেঞ্জ দিয়ে এন্টার করলাম 702, রাইট? তো বের হয়ে গেল, রাইট? এখন আসি রেভিনিউতে। রেভিনিউতে হবে সাম ইফস, সাম রেঞ্জ প্রথমে দিতে হবে। সাম রেঞ্জ হচ্ছে সাম অফ রেভিনিউ, যেহেতু আমাকে বের করতে হবে, রেভিনিউ সিলেক্ট করলাম। সো টেবিল ইউজ করছি, টেবিলের একটা টোটকা দিয়ে রাখি। টেবিলের টপে যে আপনি দেখবেন যে যদি কলামের উপরে একটু হভার করেন, আপনি ডাউনওয়ার্ড একটা কালো রঙের ছোট অ্যারো দেখতে পারবেন। ওইটাতে প্রেস করলেই সে কি করবে, স্ট্রাকচারড রেফারেন্স ড্র করবে। তার মানে এই এন্টায়ার টেবিলটার নাম হচ্ছে মুভিজ। এই মুভিজ টেবিলটার একটা পার্টিকুলার কলাম হচ্ছে রেভিনিউ, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এটাকে বলে স্ট্রাকচারড রেফারেন্স। কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে अगेन মুভি জনর, কমা এটা হবে অ্যাকশন মুভির ক্ষেত্রে F4, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে কান্ট্রি, কমা এটা ইউএসএ হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, রাইট? সো আমি এটাকেই কপি করব, পেস্ট করব, পেস্ট করে জাস্ট সাম ইফস এবং অ্যাভারেজ ইফস এর ফাংশনটা একই রকম, শুধু সাম রেঞ্জটা চেঞ্জ হয়ে যায় অ্যাভারেজ রেঞ্জে। সো আমি এন্টার করলাম এবং এই জায়গায় আইএমডিবি স্কোরটা হবে হচ্ছে অ্যাভারেজ, রাইট? সো আমি কি করেছিলাম, ওই জায়গায় রেভিনিউটা ইউজ করেছিলাম। রেভিনিউটাকে কি করব, আমি ডিলিট করে দিব। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি আইএমডিবি স্কোর আছে, আমি জাস্ট ট্যাপ প্রেস করলে সে আইএমডিবি স্কোরটা নিয়ে আসবে এবং এইটার নাম্বারটাকে আমি আপডেট করে দিলাম, নাম্বার ফরম্যাট যেটা দিয়ে দিলাম, পেয়ে গেলাম। সো টেবিলে কাজ করার বেনিফিট হচ্ছে, টেবিলে যদি আপনি এই ধরনের ফাংশন নিয়ে কাজ করেন, আমি একটু শেষের দিকে যাই, শেষের দিকে এই ডেটাটা কপি করি, কপি পেস্ট অ্যাজ ভ্যালিউ, ঠিক আছে? এইটা রিসেন্টলি আরফান নিশোর একটা মুভি আসছে না, দাগি, রাইট? দাগি ধরলাম, এটা হচ্ছে অ্যাকশন টাইপের মুভি, বাংলা, এবং এটা হয়েছে বাংলাদেশ থেকে, রাইট? আইএমডিবি স্কোর আমি জানি না, আমি ধরলাম 10, রাইট? এটা রেভিনিউ ধরলাম সামথিং 1 3 4 5 6 7 8, রাইট? অনেক বড় কোনো অঙ্ক, বাজেটটা দরকার নেই, বাজেটের ইনফরমেশনটা দরকার নাই। সো আমি যেমন এই ইনফরমেশনটা এই জায়গায় নিয়ে আসলাম, রাইট? এন্ড আমরা এক্সেল ফাংশন ইউজ করেছি ওই জায়গায়। আমি যদি একদম টপে চলে যাই, এক্সেল ফাংশন ইউজ করেছি। সো আমি এটাকে কি করব, কপি করব, কন্ট্রোল সি কপি, এই জায়গায় পেস্ট করব। পেস্ট করে এই জায়গায় আমি জাস্ট অস্ট্রেলিয়ার জায়গায় বাংলাদেশ লিখে দিলাম। ইউ সি, একটা মুভি, তার রেভিনিউ, তার আইএমডিবি স্কোর চলে আসলো। ওয়্যারএজ আমি কিন্তু পিভট টেবিলে এই কাজটা করতে গেলে কি হবে, পিভট টেবিল এটা রিফ্রেশ করতে হবে, রাইট? রিফ্রেশ করার পর কেন আপডেট হলো না কেন, রিফ্রেশ অল, রেঞ্জটা মনে হয় টানা হয় নাই, রেঞ্জ দিতে হবে। ওকে, সরি, আমার আরেক ফাইলের সাথে এটা ইয়েটা রয়ে গেছে। সো এটার নাম ছিল হচ্ছে মুভিজ, না? সো মুভিজ, ওকে করলাম। হুম, ঠিকই তো আছে। ও আচ্ছা, তো বাংলাদেশ
অ্যাকশন ওকে, তাহলে আপডেট হচ্ছে না কেন? রিফ্রেশ। সবকিছুই তো ঠিক আছে। নাকি রিফ্রেশ দেওয়ার পরও কি সে ফিল্ডটা হ্যাঁ, ট্র্যাক আমি করতে এটাই পারছে? চিন্তা করছি। না, আরেকবার একটু রেঞ্জে গিয়ে দেখেন তো না টেবিল রেঞ্জ অ্যানালাইজ। সিলেক্ট করা, না আমি তো হ্যাঁ আসছে ইয়ে তো, হ্যাঁ করেছি, আমি তো 37। নাম ইউজ করেছি টেবিলের, ও এটা তো করার কোনো কারণ নাই। ও আচ্ছা, টপ 10 সিলেক্ট করা ছিল, এই জন্য টপ 10 সিলেক্ট করা আছে, তো এই জন্য আসে নাই আর কি। হ্যাঁ, তো টপ 10 এর মধ্যে বাংলাদেশ পড়ে না আর কি, এই কারণে আসে নাই। ওকে, আদারওয়াইজ চলে আসে। কোনটা ভাই? জেনারেল মধ্যে ছিল? ভ্যালু ফিল্টার ইউজ করেছি তো, ভ্যালু ফিল্টার ও ইউজ আচ্ছা আচ্ছা। করেছিলাম টপ 10। হ্যাঁ, এই কারণে আসেনি, আদারওয়াইজ চলে আসতো। ঠিক আছে, বাট পিভট টেবিলে যেটা করতে হয়, রিফ্রেশ বাটনটা প্রেস করতে হয়। ওকে, যেটা ফর্মুলাতে করতে হয় না। সো অ্যাপ্রোপ্রিয়েট ক্ষেত্রে আপনারা ফর্মুলা ইউজ করবেন। ওকে, তারপর আমি যাই নেক্সট যেই এক্সাম্পলটা, সেটা একটা ডেটা ভিজুয়ালাইজেশনের এক্সাম্পল। যেমন আমার এই জায়গায় হায়ারিং ট্রেন্ড দেয়া আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, রাইট? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি এই হায়ারিং ট্রেন্ডটা খুব সহজে দেখতে চাই। সো এটা করার জন্য কি করতে পারি, ইনসার্টে যাব, ইনসার্টে যে স্পার্ক লাইন থেকে লাইন সিলেক্ট করে আমি একদম 12 মাস সিলেক্ট করলাম। এটা ড্যাশবোর্ডে খুব ভালো ইউজ হয়। লোকেশন রেঞ্জ, এই স্পার্ক লাইনটা কোথায় দেখতে চাই, আমি এই জায়গায় দেখতে চাই। ওকে, সো আমি ওকে করলাম, ওকে করার পর সে আমাকে স্পার্ক লাইন দিয়ে দিল, এবং এটার সুবিধা হচ্ছে আমি ড্র্যাগ করে এই ইনফরমেশনটা নিয়ে আসতে পারি, এবং এইটা আমাকে একটা বেসিক ট্রেন্ডের আইডিয়া দেয় যে কখন আমার আসলে কি ঘটছে, কোন সময় আমি অ্যাবনর্মাল রিক্রুটমেন্ট করলাম বা ফিগারটা অ্যাবনর্মাল হয়ে গেল, আর কোন সময় নর্মাল। এবং এইটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা যেটা করতে পারি, স্পার্ক লাইনে যে হাই পয়েন্ট এবং লো পয়েন্ট ইউজ করতে পারি, সো দ্যাট ওইটা আমাকে সিগনিফাই করে দেয় যে কোন জায়গায় আসলে বেশি হয়েছে, কোন জায়গায় কম হয়েছে। এবং আমি চাইলে আমার যে মার্কার কালার গুলো আছে ওগুলা চেঞ্জ করতে পারি। যেমন হাই পয়েন্টের ক্ষেত্রে আমি বলতে পারি রেড, এবং লো পয়েন্টের ক্ষেত্রে হয়তো আমি বলতে পারি গ্রিন, রাইট? সো আমার যদি কোনো লো পয়েন্ট থাকে আমি এটা ইজিলি দেখতে পারবো। নট অনলি দ্যাট, স্পার্ক লাইন ওয়েটটাও আমি চেঞ্জ করতে পারি, যদি একটু আমি স্পষ্ট দেখতে চাই তাহলে আমি কিন্তু এটা চেঞ্জ করে ফেলতে পারি, রাইট? এবং এটা আরো একটা মজার ব্যাপার হচ্ছে, যখন আমরা ড্যাশবোর্ডে কাজ করি, ড্যাশবোর্ডে আমরা কি করি, আমরা যখন টাইলস গুলা ক্রিয়েট করি ট্রেন্ড দেখানোর জন্য, কন্ট্রোল সি কপি করে আমরা এটাকে অনেক সময় হোমে যে পেস্টেজ লিঙ্ক পিকচার হিসেবে দেই। তো লিঙ্ক পিকচার হিসেবে দেওয়ার বেনিফিট হচ্ছে এটাকে আপনি যে কোনো সময় যে কোনো ভাবে কি করতে পারেন, মডিফাই করতে পারেন, এটাতে যে কোনো শ্যাডো ইউজ করতে পারেন, গ্লো করাতে পারেন। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটা লাইভ পিকচার। ওকে, লাইভ পিকচার কিভাবে বুঝবো, ধরেন আপনি এই স্পার্ক লাইন এটা ইউজ করছেন, এবং ইন সাম পয়েন্ট অফ টাইম মনে হলো যে আপনি লাইন ইউজ করবেন না, কলাম ইউজ করবেন, এখন আপনি কলামে শিফট করে ফেললেন, এবং এটা অটোমেটিক্যালি যেহেতু একটা লিঙ্ক পিকচার, সে কিন্তু আপনার ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি কলাম চার্ট হিসেবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবং এটার থেকে খুব সহজেই সুন্দরভাবে আমরা কি করতে পারি, একটা ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারি। আমার যেই দেয়া নাম, এটার দেয়া নাম হচ্ছে বনসাই চার্ট বলি আমি। বনসাই যেমন বড় বড় গাছগুলাকে ছোট আকারে নিয়ে আসে, এরকম স্পার্ক লাইন বড় বড় চার্ট গুলাকে ছোট আকারে নিয়ে আসে। সো লাস্ট যে এক্সাম্পলটা দেখাবো, এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, এটা আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। যদি আমি প্রমিস করেছিলাম যে 10টার বেশি করাবো না, বাট যেহেতু এটা লাস্ট, আমি চেষ্টা করব যে লাস্টটা দিয়ে একদম কমপ্লিট শেষ করার জন্য। ঠিক আছে, সো আমরা যেহেতু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি,
ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন নিয়ে বিশ্বব্যাপী অনেক ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আমরা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকি। হ্যাঁ, দেয়ার আর আদার অর্গানাইজেশন যারা অনেক ইনিশিয়েটিভ নেয়। সো ধরেন আপনার অর্গানাইজেশনে আপনার কোনো পার্টিকুলার প্রজেক্টে আমাদের এই ক্লাসে আমরা অ্যানালাইজ করে দেখতে চাই যে মেল এবং ফিমেল পার্টিসিপেন্ট কিরকম আছে এবং এটার একটা সুন্দর ভিজুয়ালাইজেশন তৈরি করতে চাই। ঠিক আছে, তো সেই জন্য কি করব, আমি সিলেক্ট করলাম এবং ডেটাটা ঠিক এইভাবে সাজাতে হবে। মেল ফিমেল, ফিল্ড রেশিও হচ্ছে মানে অ্যাকচুয়ালি প্রেজেন্ট রেশিও কোনটা, এবং আইডিয়ালি থাকা উচিত কত। আইডিয়ালি দুইটা পার্টেই 100-100 থাকা উচিত, কিন্তু আছে আমার 60-40, রাইট? সো ফিমেল বেশি। সো কিবোর্ড শর্টকাট হচ্ছে ফর ক্রিয়েটিং এ ডিফল্ট চার্ট অল্ট F1। অল্ট F1 দিলে আপনার একটা চার্ট ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, অল্ট F1। সো আমি নর্মালি যেটা গ্রিড লাইন পছন্দ করি না, আমি গ্রিড লাইন রিমুভ করে দিলাম, আমি চার্টের টাইটেলটা রিমুভ করে দিলাম, এন্ড দেন আমি যেটা করলাম যে আমার নাম্বারস গুলো ডিলিট করে দিলাম, এন্ড ফিল্ড ফুল এটাও দরকার নেই, আমি জানি কোনটা ফিল্ড কোনটা ফুল, রাইট? সো আমি এখন যেটা করব, আমি এই কলাম গুলাকে একটু মোটা সোটা করবো। কন্ট্রোল 1 দিব, কন্ট্রোল 1 দিলে কন্ট্রোল প্যানেলটা আসবে, ওই জায়গায় গ্যাপ উইথ যেটা আছে এটাকে 50% করে দিব। 50% করে দিয়ে আমি এখন যেটা করব, এক্সেলের একটা নিউয়েস্ট ইনভেনশন, সেটা হচ্ছে আইকনসেট। সো আইকনসে যাব, আইকনসে যে আমি যেটা করব, এটার জন্য অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে আপনার। আইকনসে যে আমি মেইলের একটা আইকন নিব এবং পরে হচ্ছে ফিমেলের একটা ফিল্ড মানে কালার আছে এমন আইকন নিব। ওকে, তো এই দুইটা আইকনকে এদিকে নিয়ে আসলাম। অবভিয়াসলি ফিমেল আগে থাকবে। রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ করে ফেলবো, সাধারণত গ্রুপ আকারে থাকে, সো আনগ্রুপ করে ফেলবো। এটাকেও গ্রুপ করে আনগ্রুপ করে ফেলবো। ইয়েস, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে এটার আবার এক্সাক্ট কপি তৈরি হয়ে যাবে। সেই ফরম্যাটে যে আমি কি করব, শেপ ফিল, নো ফিল দিব এবং শেপ আউটলাইন দিব হচ্ছে আমার ফেভারিট কালার ব্লু, রাইট? ওকে, সো উইমেন কে আমরা, যেহেতু উইমেন্স ডে এর কালার প্রিডমিনেন্টলি হচ্ছে একটু কি বলবো, ভায়োলেট বা পার্পল, না? সো পার্পল কালার রাখলাম, আর মেইলকে আমি রাখলাম হচ্ছে এক্সেলের কালার গ্রিন, রাইট? ওকে, তো আমি যেটা করব, এই ফিমেলের যে আইকনটা আছে এটাকে কন্ট্রোল-C কপি করব। কপি করে ফিমেলের যে কলামটা আছে একবার দুইবার প্রেস করলে শুধুমাত্র এই কলামটা সিলেক্ট হবে, এটাতে পেস্ট করে দিব। ওকে, মেইলটাকেও কন্ট্রোল-C কপি, যে চার্টটাতে পেস্ট করে দিব। এখন এই ফিমেলের যে আইকনটা আছে এটাকে কপি করব, কপি করে ফিমেলের যেই কলামটা আছে ওইটাতে একবার দুইবার সিলেক্ট করলে শুধু ওই কলামটা সিলেক্ট হবে। আমি কি করব, কন্ট্রোল-V পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর শুধুমাত্র এই চার্টটা এসেছে, মানে টোটাল ফিগারটা এসেছে, বাট এটা প্রপোর্শনেট হবে যেহেতু 60%। কন্ট্রোল-1 দিব, কন্ট্রোল-1 দিয়ে আমি কি করব, এই রঙের ডিব্বায় চলে যাব। রঙের ডিব্বায় যে ফিল যে অপশনটা আছে সেটাতে চলে যাব, সেইটাতে চলে যে স্ট্যাক এন্ড স্কেল উইথ, এই অপশনটাতে যাব। অপশনটাতে যে দেখবো যে এটা 60% হয়ে গেছে, রাইট? সিমিলারলি আমি যেটা করব সেটা হচ্ছে আমার মেইল একেও কন্ট্রোল-C কপি একবার দুইবার, কন্ট্রোল-V পেস্ট, কন্ট্রোল-1 রঙের ডিব্বা থেকে চলে যাব স্ট্যাক এন্ড স্কেল উইথ, যে এখন যে কোনো একটা সিলেক্ট করব, কন্ট্রোল-1 দিয়ে আবার এই কনফিগারেশন অপশনটা নিয়ে আসবো, সিরিজ ওভারল্যাপের জায়গায় -27% জায়গায় 100% করে দিব। সো আমার মেল ফিমেল চার্ট শেষ। এখন জাস্ট বলা দরকার যে কোনটা 60% আর কোনটা 40%, এই পার্সেন্টেজটা ডিটারমিন করা দরকার। প্লাসে যাব, প্লাসে যে ডেটা লেভেল অ্যাড করে দিব, বাট এই 60 আর 40 এটা একদম মাঝখানে চলে এসেছে, উইচ আই ডোন্ট লাইক। এটাকে আমি রিমুভ করে এই 100% এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার কন্ট্রোল-1 এ যাব। কন্ট্রোল-1 কিন্তু মনে রাখবেন সব সময় সব অবজেক্টের ক্ষেত্রে মাস্টার কি। হ্যাঁ, এটা দিয়ে অনেক কাজ করা যায়। ওকে, সো এদিকে যে আমি ভ্যালু ফ্রম সেল যে অপশনটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই 60-40 এটাকে মার্ক করে দিব। এখন দেখেন 100% এর পাশাপাশি এই দুইটা চলে এসেছে।
আমি এই ভ্যালুটাকে টিক আউট করে দিব। আউট করে দিলে শুধুমাত্র যে ভ্যালুগুলো আমার দরকার ওগুলা থাকবে। আমি একটু বিগার সাইজ করে দিলাম, কন্ট্রোল বি, রাইট। মেল ফিমেল কিন্তু চেহারা সুরত দেখেই বোঝা যাচ্ছে, সো মেল ফিমেল লেখা থাকার দরকার নেই। এটাকে যদি আপনি শুধু এই লেখাটাকে রিমুভ করতে চান তাহলে কন্ট্রোল 1 প্রেস করবেন। কন্ট্রোল 1 প্রেস করে লেভেলস নামে একটা অপশন আছে, ওই জায়গায় যাবেন। ওই জায়গায় যে নেক্সট টু এক্সিস যে অপশনটা আছে এটাকে নান করে দিবেন। ওকে, নান করে দিলে শুধুমাত্র প্ল্যাটফর্মটা থাকবে, মেল ফিমেল ওই আইডেন্টিটিটা থাকবে না। এখন যদি আপনি এটা চেঞ্জ করেন, লাইক এটা 70% করে দেন, এটা 30% করে দেন, it will automatically update. So thank you very much for today. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আই এম স্টিল ওপেন টু দিস। ভাইয়া আমার জি ছোটখাটো 3টা প্রশ্ন ছিল। এই যে প্রথমে আইকনটাকে আপনি কিভাবে নেটে নিয়ে গেলেন গ্রাফিক্স থেকে? গ্রাফিক্স থেকে কিভাবে? বলেন নেট নেট থাকলে আইকনটাকে নামানো, মানে আপনি ওই যখন ডিজাইনে যাচ্ছেন কাজ ইন্টারনেট না করতেছিলেন, থাকলে আপনি আইকন সেট নামাতে পারবেন না আর কি। না মানে আইকন আইকনটাকে সেট মানে আইকন এই অপশনের থেকে আইকনে কি আচ্ছা এখানে আইকন কোন অপশন আছে ভাইয়া? মানে ট্যাবের মধ্যেই কি ইনসার্টের মধ্যে কি ছিল? ইনসার্ট ইলাস্ট্রেশন আইকন। আচ্ছা 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 বুঝতে পেরেছি জি ভাই। জি। আর সেকেন্ডটা হচ্ছে ভাই যে স্পার্ক লাইন্স এর যে কাজটা করলেন এটা কি কোনো ফর্মুলা? এটা কি খুব দেখাবে, মানে খুব দ্রুত লাগতেছিল আমাকে স্পার্ক লাইন্স না, এর এটা কাজটা। ফর্মুলা না। স্পার্কলাইন যেটা করেছি আমি, জাস্ট একটা খালি জায়গায় যাবেন, খালি জায়গায় যে ইনসার্টে যে আপনি স্পার্ক লাইনে যাবেন, স্পার্ক লাইনে যে সে ফর ইনস্ট্যান্স আমি কলাম চাই, তখন সে ডেটা রেঞ্জ যাবে। ডেটা রেঞ্জ ও আপনি আচ্ছা আচ্ছা বলে দিবেন, বুঝতে পেরেছি। বলে দেওয়ার পর ওকে করলেই আচ্ছা সে আপনার স্পার্ক লাইনটা তৈরি করে দিবে। ওকে। আরেকটা হচ্ছে ভাই ওই যে ফ্ল্যাশ ফিল এবং অটো, একটু মানে লেফট পাশে যে আসেন একটা শিপ দেখাই বলি। ফ্ল্যাশ ফিল যেখানে দেখিয়েছিলেন এই যে ভাই অটো ফিল এন্ড ফ্ল্যাশ ফিল, এই শিপটা। হ্যাঁ এখানে ভাই যে ইন্ডেক্সটাকে আপনি কিভাবে করছিলেন ভাই একটু দেখিয়ে দিন। ইন্ডেক্স ইন্ডেক্সটা কলামটাকে আমি করেছিলাম, যেটা আপনার 1 দিয়েছিলাম। 1 দেওয়ার পর আমি এটাকে আসলে ড্র্যাগ করে দিয়েছিলাম। ড্র্যাগ করে দেওয়ার পরে অটোমেটিক্যালি সে আমাকে একটা অপশন দেয় অটো ফিলের। হ্যাঁ, সো এটাতে ওই যে ডাউনওয়ার্ড অ্যারো যে আছে এটার উপর ক্লিক করলে তখন ফিল সিরিজ যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন, ও আচ্ছা আচ্ছা অটোমেটিক্যালি সে আচ্ছা ফিল করে ফেলবে। জি। কিন্তু ভাই এই সিরিজ ফিলটা যেটা আমি দেখতে পাচ্ছি আমার পিসিতে, মানে লাইসেন্স অ্যাভেলেবল নাই। 365, হ্যাঁ মানে এটা খুঁজে পাচ্ছি না। সে ওই ফরম্যাটিং চার্ট অন্য একটা অপশনে নিয়ে যাচ্ছে। আমি এটা বুঝতে পারছি না আসলে আমার প্রবলেমটা কোথায়। ফরম্যাটিং চার্ট না, আমি এটা তাহলে আপনার ওই অপশন না। না ভাইয়া আমি আপনার আমি হচ্ছে আমি অ্যানালাইজ অপশনটা চলে এসেছে। জি ভাইয়া, হ্যাঁ 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 এটাকে কিভাবে ইয়ে করা যায়, মানে আহ, না, এটা তো আপনি যদি এরকম আমার মতো আমি যেভাবে করেছি সেম প্রসেস ফলো করলে আপনার এই অপশনটা অবশ্যই অটোফিল অপশনটা আসবে। ভাইয়া, আমি কি আমার স্ক্রিন একটু শেয়ার করবো যদি অ্যালাউ করতেন? আপনি মনে হয় শেয়ার করতে পারবেন না, আমি পারবো? অপশনটা ডিসেবল করে রেখেছি। আচ্ছা এই যে- না ও ডিসেবল করে রেখেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি 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 জি। সো আমার মনে হয় আপনি ট্রাই করলে পেরে যাবেন, ঠিক আছে। আর যদি ট্রাই করে না পারেন তাহলে আপনি পার্সোনালি আমাকে নক করেন, ঠিক আছে, তাহলে আমি ওকে ভাই, আপনাকে হেল্প করতে থ্যাংক পারবো। ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আবারও সবাইকে। কারো যদি কোনো প্রশ্ন না থেকে থাকে ইনশাল্লাহ আমরা এটা এই জায়গায় ক্লোজ করতে পারি। আর যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু রাইট টু মি। হ্যাঁ, আমাদের গ্রুপেও লিখতে পারেন, ঠিক আছে। উইল রিচ আউট টু ইউ ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইজি, আসসালামু আলাইকুম।